এই ছেলে, তোমার তোমার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? তুমি জানো আমি কে? জানবো না কেন, অবশ্যই জানি। আপনি চৌধুরী বাড়ির একমাত্র বদরাগী মেয়ে, আর এখন আমার একমাত্র বউ। কি বললে তুমি? বউ? তোমার মতো পিচ্চি ছেলের বউ কিনা আমি? জেগে জেগে স্বপ্ন দেখো? স্বপ্ন আর কি দেখবো ম্যাডাম, স্বপ্ন দেখার আগেই তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। এবার যা হবে সব বাস্তবে। শোনো আবির, তোমাকে আমি কখনো স্বামী হিসেবে মানতে পারবো না, তাই বউ বউ বলে মাথা খারাপ করবে না। বললেই কি না বললেই কি, বউ তো হয়ে গেছেন ম্যাডাম। এখন স্বীকার করলেই কি আর না করলেই কি। আবির, মুখে মুখে তর্ক করবে না, ভুলে যেও না আমি তোমার সিনিয়র। আর বিয়েটা কিভাবে হয়েছে সেটা তোমার অজানা না। তর্ক করার সময় নাই, এখন তো বাসর করার সময়। এত কথা না বলে কাছে আসুন তো আদর করি। এই কথা বলে আবির তিশার হাত ধরে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। তারপর তিশার মুখে দুপাশে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে তিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হুঁশ আসতেই আবিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, বেয়াদব, তোমার এত বড় সাহস হলো কিভাবে আমাকে কিস করার? তুমি জানো তুমি কি করছো? আমি চৌধুরী বাড়ির মেয়ে, খেলনা না যে ইচ্ছা মতো হাত লাগাবে। তিশার চোখ আগুনের মতো জ্বলছে, বুক ওঠানামা করছে রাগে। আবির এক পা এগিয়ে শান্ত গলায় বলল, বউকে আদর করতে সাহস লাগে না তৃষা আপু, এটা ভয় না, এটা অধিকার। আপনি আমার স্ত্রী, নামের আগে পরে যাই থাকুক, এই সত্য বদলাবে না। অধিকার? হ্যাঁ, তোমার মতো জুনিয়র ছেলে আবার অধিকার শেখাবে আমাকে? বিয়েটা জোর করে হয়েছে, ভালোবাসা দিয়ে না, সেটা ভুলে যেও না। দূরে থাকো আমার থেকে। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, মানবও না। তুমি শুধু কাগজে আমার বর, বাস্তবে না। কাগজে হলে কি হয়, হৃদয়ে লেখার সময় আসবে। আমি জোর করে ভালোবাসা নিতে আসিনি, কিন্তু পালিয়েও যাব না। বাহ, বড় বড় কথা। প্রেম নাকি যুদ্ধ করতে এসেছো? চৌধুরী বাড়ির মেয়েকে জেতা এত সহজ না আবির। সহজ হলে মজা কোথায় তৃষা আপু? আপনি রাগ করবেন, আমি সহ্য করব। আপনি ঝাড়বেন, আমি দাঁড়িয়ে থাকব। একদিন আপনি নিজেই বুঝবেন, এই পিচ্চি ছেলেটা পালানোর জন্য না, আগলে রাখার জন্য এসেছে। মুখ বন্ধ করো, বেশি কথা বললে মাথা ঠিক থাকবে না আমার। যতই রাগ দেখান, চোখ লুকাতে পারবেন না। ভয় পাচ্ছেন আপনি, কারণ আপনার জীবন হঠাৎ বদলে গেছে। আমি ভয় পাই না, আমি শুধু বিশ্বাস করি না তোমাকে। ঠিক আছে, বিশ্বাস আজ না হোক কাল হবে, কিন্তু মনে রাখবেন, চৌধুরী বাড়ির মেয়ে হলেও এখন আপনি আমার দায়িত্ব। দায়িত্ব নিতে এলে আগে সম্মান করতে শেখো আবির। জোর নয়, ধৈর্য লাগে আমাকে পাওয়ার জন্য। তাহলে ধৈর্যই করব তৃষা আপু, যতদিন লাগে ততদিন। ঘরে নীরবতা নেমে এলো। দুজনের মাঝখানে রাগ, অহংকার আর অজানা টান একসাথে জমে রইল। ঘরের ভেতরটা হঠাৎ ভারী নীরবতায় ভরে গেল। বাইরে রাত নেমেছে, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়ছে। তিশা এক পাশে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, তোমার সাথে এক বিছানায় থাকতে পারবো না আমি, এটা অসম্ভব। আবির হাত পকেটে ঢুকিয়ে শান্তভাবে তাকালো, যেন এই কথায় তার কোনো কিছু যায় আসে না। কিছু করার নাই ম্যাডাম, আমার ঘরে একটাই বিছানা, আর আমি সোফায় বা নিচে থাকতে পারবো না। তাহলে বাইরে যাও, দরজা খুলে বেরিয়ে পড়ো। তিশার কণ্ঠে আদেশ, কিন্তু আবির হালকা হাসলো, যেন এটা তার কাছে মজা ছাড়া আর কিছু না। পাগল নাকি? বাইরে গেলে পুরো বাড়ি প্রশ্ন করবে। আমি এত কৈফিয়ত দিতে পারবো না, তাই কথা না বাড়িয়ে এক বিছানায় থাকুন। কিছুতেই না, তুমি স্বপ্নেও ভাববে না। তাহলে আপনি নিচে থাকুন। কথাটা শুনি তিশার মাথায় যেন আগুন ধরে গেল। চোখ বড় বড় করে তাকালো। কি বললে? আমি নিচে থাকবো? চৌধুরী বাড়ির মেয়ে হয়ে আমি ফ্লোরে ঘুমাবো আর তুমি বিছানায় শুয়ে আরাম করবে? তোমার সাহস দিন দিন বাড়ছে আবির। বিয়ে হয়েছে বলে মাথায় উঠে গেছো? না উঠিনি, শুধু ভয় পাই না। আপনি রাগ দেখান, আমি দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকবে না, একদিন লাথি মেরে বের করে দেব। বের করতে পারলে করবেন, কিন্তু আজ না। আজ আপনি আমার রুমে, আমার পাশে। পাশে মানে? বেশি কথা বলো না। পাশে মানে পাশে, মাঝখানে বালিশ থাকবে, দেয়াল থাকবে, দূরত্ব থাকবে, কিন্তু ছাদটা একটাই হবে। তিশা কিছুক্ষণ চুপ করে রইল। বুক ধুকপুক করছে। রাগ, অপমান আর অজানা অস্বস্তি একসাথে ভিড় করেছে। শোনো আবির, আমি জোর করে কাউকে কাছে আসতে দিই না। তুমি যতই স্বামী হও, আমার সম্মান আগে। তাই তো বলছি, জোর নয়, শুধু দায়িত্ব। আমি আপনাকে কষ্ট দিতে আসিনি তৃষা। তিশা ধীরে বিছানার দিকে তাকালো, তারপর ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলল, ঠিক আছে থাকবো, কিন্তু একটা সীমা থাকবে। তুমি ওই পাশে, আমি এই পাশে। 1 ইঞ্চিও পার করলে ফল ভালো হবে না। ডিল।
চৌধুরী বাড়ির মেয়ের সাথে ডিল করলে ভাঙা যায় না? তিশা রাগী চোখে তাকিয়ে বিছানার এক পাশে বসলো, আবির অন্য পাশে। মাঝখানে যেন অদৃশ্য দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের আড়ালেই লুকিয়ে রইল দুজনের অস্বীকার করা টান, অহংকারের লড়াই আর ধীরে ধীরে জন্ম নিতে থাকা এক অদ্ভুত সম্পর্ক। ঘর জুড়ে গভীর রাতের নীরবতা, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর নরম ছায়া ফেলছে। তিশা একপাশে শক্ত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ হলো, ঘুম ঠিকমতো আসেনি। অন্য পাশে আবির নিঃশ্বাসের ছন্দ মিলিয়ে যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবিরের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। ধীরে, খুব ধীরে সে ইচ্ছে করে তিশার দিকে গড়িয়ে এলো, যেন ঘুমের ভেতর নড়ছে, কিন্তু আসলেই সবটাই নাটক। আবির তিশার কাছাকাছি এসে মুখ নামিয়ে নিল তার গলার পাশে, হালকা দুষ্টামিতে বিরক্ত করার মতো করে কিস করতে লাগলো। তিশার মাত্রই চোখ লেগেছিল, হঠাৎ তিশার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই সামনে আবিরের মুখ। এই কি করছো তুমি? সরে যাও আবির, কোন সাহসে আমার কাছে আসো? কিন্তু আবির আরো দুষ্ট হয়ে হালকা হাসি চেপে ধরে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কামড়ের মতো করে কিস করে ফেললো। তিশার মাথায় যেন আগুন ধরে গেল। বেয়াদব! তিশা দুই হাতে ধাক্কা দিয়ে আবিরকে দূরে ঠেলে দিল, রাগে তার শরীর জ্বলে যাচ্ছে একেবারে। বলেছিলাম না সীমা পার করবে না? তুমি কি আমার কথা শোনো না? আবির হঠাৎ চোখ বন্ধ করে গড়াগড়ি দিয়ে শুয়ে পড়ল, নিঃশ্বাস ভারী করে ঘুমের অভিনয়। কি হয়েছে ম্যাডাম? নাটক করো না, এই মাত্র যা করছিলে। আবির কোনো উত্তর না দিয়ে ঘুমন্ত মানুষের মতো পাশ ফিরল, যেন এতক্ষণ সে গভীর ঘুমে ছিল। আমি তো ঘুমাচ্ছিলাম, স্বপ্নে বউ দেখছিলাম হয়তো। স্বপ্নে হলেও হাত লাগাবে না, এটা শেষবারের মতো বলছি। তিশা আবার শুয়ে পড়ল, কিন্তু বুকের ভেতর ধুকপুক থামছে না। রাগের সাথে সাথে অদ্ভুত এক অস্বস্তিও জমে আছে। অন্যদিকে আবির চোখ বন্ধ রেখেই মুচকি হাসল। চৌধুরী বাড়ির মেয়ে যতই রাগ দেখান, পাশে থাকলেই তো শান্তি লাগে। যুদ্ধটা এখনো অনেক বাকি। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, মাঝখানে বালিশ, বাইরে অহংকার, আর ভেতরে ভেতরে জন্ম নিতে থাকা এক অচেনা টান। ভোরের আলো ধীরে ধীরে জানালার কাছ ভেদ করে ঘরের ভেতর ঢুকে পড়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে পাখির ডাক, দূরের আজানের সুর, আর আবিরের বাড়ির সকালবেলার ব্যস্ততার আভাস মিলছে। ঘরের ভেতর এখনো হালকা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেই দুইটা মানুষের নিঃশ্বাস একসাথে মিশে আছে। তিশা ধীরে চোখ খুলো, ঘুম ভাঙতেই বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি লাগলো। শরীর নড়াতেই সে বুঝতে পারলো কেউ একজন খুব কাছাকাছি আছে। চোখ পুরো মেলে তাকাতেই তিশার মাথায় যেন বাজ পড়ল। আবির তার গা ঘেঁষে শুয়ে আছে, এক হাত দিয়ে তিশাকে জড়িয়ে রেখেছে আর মুখটা নামিয়ে রেখেছে তার গলার পাশে। ঘুমের ঘরে আবিরের নিঃশ্বাস তিশার ঘাড়ে লাগছে, যেন অজান্তেই সে নিজের নিরাপদ জায়গা খুঁজে নিয়েছে। মুহূর্তে তিশার ভেতরের আগ্নেয়গিরি জেগে উঠল। চৌধুরী বাড়ির মেয়ে কোনোদিন কাউকে এমন কাছে আসতে দেয়নি, অথচ এই পিচ্চি জামাইটা রাতের অন্ধকারে তার সব নিয়ম ভেঙে ফেলেছে। এই কুত্তা, তোকে বারণ করছি না কাছে আসতে? সাহস কই পাস? তিশা ঝাঁকুনি দিতেই আবিরের ঘুম ভাঙল। সে একটু নড়ে উঠে বসল, চোখ কসলাতে কসলাতে। আবিরের চোখে তখনও ঘুমের ছায়া, কিন্তু ঠোঁটে কোণে দুষ্টু হাসি লুকানো। আরে আরে, সকাল সকাল এত আগুন কেন আপু? ঘুমের মধ্যেই চলে এসেছি, আর বাইরের কারো কাছে তো যাইনি, নিজের বউয়ের কাছেই তো এসেছি। কথাটা শুনেই তিশার ভুরু কুঁচকে গেল। এই ছেলে একে তো কাছে এসে নিয়ম ভেঙেছে, তার উপর বড় বড় কথা বলছে। বউ বউ করিস না, এই বিয়ে আমি মানি না। কতবার বলবো তোকে? তিশা বিছানা থেকে নামতে গিয়ে আবার ফিরে তাকালো, চোখে অসম্মান আর অভিমান একসাথে। কাগজে যা লেখা আছে মনে সেটা নেই। আমাকে জোর করে বেঁধে রাখলে ভালোবাসা হয় না। আবির ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে জেদ যেন সে এই কথা মানতে নারাজ। মেজাজ গরম করবেন না, সকালটা নষ্ট করবেন না, চুপচাপ ফ্রেশ হন। তুই আমাকে ভয় দেখাস? ভয় না ম্যাডাম, সীমা মনে করিয়ে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে তাহলে এই সাত সকালেই বাসর বসাবো। কথাটা শুনে তিশার বুক কেঁপে উঠল, রাগে গাল লাল হয়ে গেল। এই ছেলের এত সাহস তাকে হুমকি দেয়। লজ্জা নেই তোর? সকাল সকাল এসব কথা? পিচ্চি হয়েও মাথাটা পুরাই বেয়ারা। পিচ্ছি না আপু, স্বামী। আর স্বামী হলে দুষ্টু হওয়া লাগে। তিশা চুপ করে গেল। বাইরে যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে সে নিজেই বুঝতে পারছে এই ছেলেটা শুধু বিরক্ত করতে আসেনি, কিছু একটা বদলাতে এসেছে। জানালার পাশে দাঁড়িয়ে তিশা গভীর নিঃশ্বাস নিল। চৌধুরী বাড়ির মেয়ে আজও শক্ত, আজও অহংকারী, কিন্তু বুকের ভেতরে অচেনা একটা দ্বন্দ্ব জন্ম নিচ্ছে। আর বিছানার পাশে দাঁড়িয়ে থাকা পিচ্ছি জামাইটা জানে এই যুদ্ধ একদিন ঝগড়ার না, ভালোবাসতেই শেষ হবে। ভোর পেরিয়ে সকাল
জমে উঠেছে চৌধুরী বাড়িতে। নিস্তলে মানুষের হাঁটা চলা, কথা বলার শব্দ, হালকা হাসাহাসি ভেসে আসছে। নতুন বউ দেখার আগ্রহে আত্মীয়রা ধীরে ধীরে জড়ো হচ্ছে, অথচ উপরের ঘরটার ভেতর এখনো রাগ, মান, অভিমান আর দুষ্টু টানে যুদ্ধ চলছে। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, মুখ শক্ত, চোখে বিরক্ত। আর বিছানার পাশে দাঁড়িয়ে আবির মুচকি হাসি লুকিয়ে তাকে দেখছে, যেন রাগী আপুটাকে বিরক্ত করাই তার সকালের কাজ। হঠাৎ দরজায় ঠকঠক করে নক পড়ল। ঠক ঠক। আবির এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আবিরের ছোট বোন মিনি, চোখে কৌতূহল, মুখে দুষ্টু হাসি। ভাইয়া নিচে চলো, সবাই আপুকে দেখতে এসেছে। আপু বলিস কাকে? ও এখন আমার বউ, ভাবি বলবি। অনেক দিনের অভ্যেস তো ভাইয়া, হঠাৎ বদলানো যায় নাকি? অভ্যাস চেঞ্জ কর। ও তো এখন শুধু আপু না, আবার বউ। এই কথা বলেই আবির ইচ্ছে করে একটু তিশার দিকে ঝুঁকে দাঁড়ালো, যেন কথাটা তার কানে ভালো করে যায়। তিশার চোখ বড় হয়ে গেল। মিনি মুচকি হেসে পরিস্থিতি বুঝে নিল। আচ্ছা আচ্ছা, তোমরা এসো, নিচে সবাই অপেক্ষা করছে। এই বলে মিনি হালকা দৌড়ে চলে গেল। দরজা বন্ধ হতে ঘরের ভেতর আবার যুদ্ধের পরিবেশ। তিশা ঘুরে তাকিয়ে রেগে বলল, বেশি বউ বউ করা হচ্ছে তাই না? নাটক দেখাও নাকি সবার সামনে? আবির দুহাত পকেটে ঢুকিয়ে তিশার দিকে তাকিয়ে রইল, তারপর দুষ্টু গলেই বলল, বউকে তো বউই বলতে হবে তাই না বউ? কথাটা শেষ করতেই আবির চোখ টিপে দিল। তিশার মাথায় যেন আগুন ধরে গেল। একদম চুপ। তিশা পাশের বালিশটা তুলে সোজা আবির দিকে ছুঁড়ে মারল। বালিশ এসে আবিরে বুকে লাগলো। আবির হেসে বালিশটা ধরল। বাহ, সকালে সকালেই বউয়ের আঘাত পেলাম, ভাগ্য ভালো আমার। বেশি কথা বলিস না। নিচে গিয়ে যদি একটা বাড়াবাড়ি করিস, আমি চৌধুরী বাড়ির মেয়ে হয়ে দেখাবো। আর আমি পিচ্চি জামাই হয়ে দেখাবো আপুকে কিভাবে সামলাতে হয়। দুজনের চোখে চোখ পড়ল। রাগের আড়ালে অদ্ভুত এক টান জমে রইল। বাইরে আত্মীয়দের কোলাহল আর ভেতরে দুজনের অহংকারের লড়াই। এই দুইয়ের মাঝখানেই শুরু হলো চৌধুরী বাড়ি মেয়ে আর পিচ্ছি জামের নতুন অধ্যায়। ঘরের ভেতরে যুদ্ধ শেষ করে এবার বাইরে যাওয়ার পালা। বাড়ির করিডোর দিয়ে মানুষের কথা, হাসি, কৌতূহলের ফিসফাস ভেসে আসছে। নতুন বউ দেখার আগ্রহে সবাই নিচে জড়ো হয়েছে, অথচ তিশার বুকের ভেতরটা তখনও শক্ত হয়ে আছে, কারণ সে শুধু নামেই বউ, মন থেকে এখনো চৌধুরী বাড়ির রাগী মেয়ে। আবির দরজার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল, চোখে দুষ্ট আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা হাসি। নিচে চলুন তো, সবাই আপনাকে দেখবে। কেন? কেউ জীবনে দেখেনি নাকি আমাকে? আগে দেখেছে চৌধুরী বাড়ির মেয়ে হিসেবে, এখন দেখবে আবার বউ হিসেবে। চলুন। এই কথা বলেই আবির হঠাৎ তিশার হাত ধরে ফেলল। তিশা চমকে উঠল, এই হাত ছাড়ো। কিন্তু আবির ছাড়ল না, বরং একটু শক্ত করে ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল। তিশার বুক ধুকপুক করতে লাগলো। রাগ আছে কিন্তু হাত ছাড়তে পারল না। চৌধুরী বাড়ির মেয়ে হয়েও আজ তাকে কারোর হাত ধরে নামতে হচ্ছে। এই অনুভূতিটাই তাকে অস্থির করে তুলছে। দুজন একসাথে সিঁড়ি বেয়ে নামছে। সামনে আবির, পাশে তিশা, চারপাশে আত্মীয়দের ফিসফিসানি, কৌতূহলী চোখ। ঠিক তখনই নিচে নামতেই আবিরের মা এগিয়ে এলেন, চোখে আনন্দ, মুখে গর্বের হাসি। এই তো তৃষামা এসেছে, দেখো তোমরা আমার আবিরের বউ। কথাটা শোনা মাত্রই ঘরের সবাই ঘুরে তাকালো। কারো চোখে অবাক, কারো চোখে হাসি, কারো চোখে কৌতূহল। নতুন পরিচয়ে তিশাকে দেখছে সবাই। তিশার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমার আবিরের বউ, এই শব্দগুলো যেন অচেনা হলো, কোথাও একটা ছুঁয়ে গেল। তিশা মাথা একটু নিচু করলো, কিন্তু চোখে তখনও আগুনের ছাপ। আবির তিশার হাত ছাড়ল না, বরং গর্বের সাথে বলল, দেখলে মা, আমি ঠিকই এনেছি তোমার বৌমাকে। ঘরে হালকা হাসাহাসি ছড়িয়ে পড়ল। তিশা দাঁড়িয়ে আছে সবার মাঝে। চৌধুরী বাড়ির মেয়ে থেকে আছে অন্য পরিচয়ের দিকে হাঁটছে। বাড়ি সে রাগী, শক্ত, অহংকারী, কিন্তু ভেতর ভেতর নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে। নিস্তলায় নামতে যেন এক আলাদা দুনিয়ায় পা দিল তিশা। ড্রয়িং রুম ভর্তি মানুষ, আত্মীয়দের কোলাহল, নতুন বউ দেখার উচ্ছ্বাস। এতদিন সবাই তিশাকে চিনত চৌধুরী বাড়ির রাগী মেয়ে হিসেবে, যে প্যান্ট শার্ট পরে গম্ভীর মুখে ঘুরে বেড়ায়। আর আজ সেই তিশায় শাড়ি পরে লাজুক অথচ শক্ত মুখে দাঁড়িয়ে আছে সবার সামনে। এক আত্মীয়া চোখ বড় করে তাকিয়ে বলল, আরে তৃষাকে তো বউ সাজে ভালোই লাগছে। আগে তো সারাক্ষণ প্যান্ট শার্ট পরে দেখেছি, এখন শাড়ি পরে একদম বউ বউ লাগছে। সত্যি বলছো, আবিরের সাথে বেশ মানাইছে। দুইজনকে পাশাপাশি দেখলে বোঝাই যায় না এত ঝগড়া করে। যাক, ভালোই হয়েছে বিয়েটা হয়ে চৌধুরী বাড়ির মেয়ে অবশেষে সংসারী হলো। চারপাশ থেকে একের পর এক কথা আসছে। চারপাশে হাসি, আত্মীয়দের ফিসফাস। বউ হিসাবে অন্যরকম লাগছে। আবির কিন্তু ভাগ্যবান, রাগী হলেও বউ হলে নরম হয়, সময় গেলে ঠিক মানিয়ে নেবে।
কথাগুলো শুনে তিশার বুকের ভেতরটা জ্বলে উঠছে। বাইরে সে শান্ত দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন লেগে যাচ্ছে। কেউ তার ইচ্ছে না জেনেই তাকে বউ বানিয়ে দিয়েছে, এই কথাটাই তাকে কুরে কুরে খাচ্ছে। তিশা মনে মনে ভাবলো, কেউ কি একবারও জিজ্ঞাসা করেছে আমি কি চাই? সবাই শুধু দেখে বউ সাজিয়েছে, আমার রাগ, আমার অসম্মান কেউ দেখে না। তিশার চোখ শক্ত হয়ে গেল। ঠিক তখনই আবিরের মা এগিয়ে এলেন, চোখে মায়া, কণ্ঠে আদর। এসো মা তৃষা, দাঁড়িয়ে থাকবে কেন? নতুন বউকে তো খাওয়াতেই হয় আগে। তিনি তিশার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেলেন। টেবিল ভর্তি খাবারের গন্ধ, সকালের নাস্তা সাজানো, কিন্তু তিশার গলায় তখন কিছু নামবে এমন অবস্থায় নেই। তবু আবিরের মা তাকে চেয়ারে বসিয়ে দিলেন। বসো মা, কাল রাতে কিছুই খাওনি, আগে একটু খেয়ে নাও। তিশা ধীরে চেয়ারে বসলো, মুখ শক্ত, চোখে রাগ জমে আছে। পাশে দাঁড়িয়ে আবির তাকিয়ে আছে, চোখে দুষ্টু হাসি, কিন্তু ভেতরে আলাদা যত্ন। চারপাশে আত্মীয়দের কথা চলছে, আর তিশা চুপচাপ বসে নতুন জীবনের প্রথম সকালটা সহ্য করছে। চৌধুরী বাড়ির মেয়ে আজ প্রথমবার সবার সামনে, শুধু মেয়ে না, একজন বউ। আর সেই পরিচয় তার জন্য যতটা নতুন ততটাই অস্বস্তিকর। ডাইনিং টেবিলে বসতে চারপাশের পরিবেশ বদলে গেল। একটু আগে যেখানে কোলাহল আর ফিসফাস ছিল, সেখানে এখন নতুন বউকে ঘিরে আলাদা যত্ন। টেবিল ভর্তি নানা পদের খাবার, গরম রুটি, ডাল, ভাজি, ডিম, মিষ্টি ফল, যেন তিশাকে খাওয়ানোই আজ সবার দায়িত্ব। আবিরের মা নিজ হাতে প্লেটে করে একের পর এক খাবার তুলে দিচ্ছেন, মুখে মায়ার হাসি, চোখে সন্তানের বইয়ের প্রতি আলাদা আদর। এই নাও মা, আগে একটু ডাল নাও, তারপর ভাজি দিচ্ছি, রাতে তো খাওনি। তিশা একটু অস্বস্তি নিয়ে তাকালো নিজের প্লেটের দিকে। এত আয়োজন তার সহ্য হচ্ছে না। এত খেতে পারবো না আন্টি, একটু দিলেই হবে। কথাটা শুনে আবিরের মা থেমে গেলেন। তারপর হালকা ভুরুকুচকে মিষ্টি গলায় বললেন, আন্টি কি? এতদিন আন্টি বলেছো ঠিক আছে, এবার থেকে মা বলবে। তুমি তো এখন ছেলের বউ। কথাটা শোনা মাত্রই টেবিলের চারপাশ থেকে সাই আসলো, যেন সবাই তাকে মাই বলতে বলেছে। হ্যাঁ রে মা, ঠিকই তো বলেছে, মা বলো, তারপর খাবে। বউ হয়ে আবার আন্টি ডাকে নাকি? মা বলতেই হবে। সবাই তিশার দিকে তাকিয়ে আছে, যেন একটা ছোট্ট শব্দেই আজ তার নতুন পরিচয়টা পাকাপাকি হয়ে যাবে। তিশার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। মা ডাকটা তার মুখে আটকে গেল। রাগ আছে, কিন্তু সেই রাগের নিচে অজানা একটা সংকোচ জমে আছে। সে চোখ নামিয়ে খুব আস্তে বলল, মা। শব্দটা বের হতেই আবিরের মায়ের চোখে জ্বলে উঠল আনন্দে, যেন সে এখন অনেক খুশি। এই তো, এখন খাও। তিনি আবার প্লেটে খাবার তুলে দিলেন। ঠিক তখনই পাশে বসা আবির তিশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেখছেন সবাই আপনাকে কত আদর করছে। তোমার কি? আমার বউ বলেই তো আদর করছে। তিশার ভেতরে আবার আগুন জ্বলে উঠল, যেন সে আবিরের বউ, সে মানতে পারছে না। তোমার বউ না হলেও সবাই আমাকে আদর করে, আমি এমনিই আদরের মানুষ। করে মানছি, কিন্তু বউ হলে আদরটা একটু বেশি স্পেশাল হয়। বেশি স্পেশাল বানাতে যেও না, আমি এখন আগের তৃষাই। আগের তৃষা ঠিকই, শুধু এখন আমার পাশে। টেবিলের উপর খাবারের গন্ধ, চারপাশে মানুষের হাসি, আর মাঝখানে তিশার ভেতরে যুদ্ধ, রাগ, লজ্জা আর অস্বীকার করা নতুন অনুভূতি একসাথে জমে আছে। চৌধুরী বাড়ি মেয়ে আজ প্রথমবার সংসারের টেবিলে বসেছে। বাইরে সে শক্ত, ভেতরে সে দ্বিধাগ্রস্ত। ডাইনিং টেবিল জুড়ে তখন সকালের ব্যস্ততা, প্লেটে প্লেটে খাবার, চারপাশে আত্মীয়দের গল্প, মাঝখানে নতুন বউ হিসাবে বসে থাকা তিশা। মুখ শক্ত হলেও সে চুপচাপ খাচ্ছে। বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভেতরে ভেতরে তার মাথায় হাজারটা ভাবনা ঘুরছে। তিশা চামচ তুলে মুখে তুলতেই হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হলো। টেবিলের নিচ দিয়ে কেউ তার পায়ে হালকা করে স্লাইড করলো। তিশা থমকে গেল, চোখ নামিয়ে তাকালো। আবির নির্বিকার মুখে খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। তিশা ধীরে চোখ তুলে তাকালো, চোখে আগুন। আবির পাত্তাই দিল না, বরং আবার ইচ্ছে করে তার পায়ের উপর নিজের পা স্লাইড করে দিল। তিশার মাথায় যেন আগুন ধরে গেল। সে দাঁত চেপে তাকিয়ে আছে, কিন্তু মুখে কিছু বলছে না। আবির আবার দুষ্টামির মাত্রা বাড়িয়ে দিল, টেবিলের নিচ দিয়ে আবারও তার পা ছুঁয়ে দিল। এবার তিশার সহ্য হলো না, সে জোরে লাথি মারলো। লাথিটা গিয়ে পড়লো আবিরের পায়ে। আবির চিৎকার করে উঠে গেল। সবাই চমকে উঠল। হঠাৎ আবিরের চিৎকারের কারণ খুঁজে পেল না কেউ। আবিরের মা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে রে, হঠাৎ চিৎকার কেন? কিছু না মা, পিঁপড়া কামড় দিছে। মা অবাক হয়ে চারপাশে তাকালেন, যেন সে ভুল কিছু শুনল। এত পরিষ্কার ঘরে পিঁপড়া? ঘরে পিঁপড়া কই থেকে আসবে? সকাল সকাল এসব কি বলছিস? আরে মা, দুষ্টু পোলাপানদের পিঁপড়া সব জায়গাতেই কামড় দেয়, তাই না আবির? কথাটা শুনে টেবিলের চারপাশে হালকা হাসি ছড়িয়ে পড়ল। আত্মীয়দের হাসি দিয়ে বলল,
বৌমার কথা ঠিকই, পিঁপড়াও বুঝে যায় কাকে কামড়াতে হয়। আবির দাঁত চেপে তিশার দিকে তাকালো। তিশা মুখ নামিয়ে আবার খাবারে মন দিল, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসি ধরা পড়ছে। আবির মনে মনে দাঁত কামড়ে ভাবলো, একবার ঘরে চলুন, তারপর দেখবেন এই দুষ্টু কি করে। বাইরে হাসি ঠাট্টা, ভেতরে দুজনের দুষ্টু যুদ্ধ। চৌধুরী বাড়ির মেয়ে আর পিচ্ছি জামের সংসার শুরু হয়েছে ঝগড়া, মজা আর অদ্ভুত টানের মাঝ দিয়ে। এই গল্পে রাগ আছে, দুষ্টামি আছে, আর ধীরে ধীরে জমে উঠছে ভালোবাসার আগুন। ডাইনিং টেবিলের হইচই, আত্মীয়দের হাসি ঠাট্টা আর খাবারের গন্ধ পেরিয়ে যখন সব শেষ হলো, তখন দিনের আলো ধীরে ধীরে বাড়ির জানালায় এসে পড়েছে। তিশার মাথার ভেতর তখনও ভো ভো করছে সবার কথা, তাকানো, ফিসফাস আর আবিরের দুষ্টু আচরণ। খাবার শেষ করে তিশা উঠতেই আবির পাশ থেকে শান্ত গলায় বলল, চলুন ম্যাডাম, আপনাকে ঘরে নিয়ে যাই। এতক্ষণ এত নাটক হয়েছে, এখন একটু বিশ্রাম দরকার। নাটক তো তোমার জন্যই বেশি হয়েছে। আমি একা শান্তিতে থাকতে পারতাম। আবির হালকা হাসলো, কিছু না বলে শুধু তিশার হাতটা ধরে টান দিল। তিশা কিছু বলার আগেই সে তাকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। রুমে ঢুকেই আবির হঠাৎ করে দরজাটা ঠাস করে বন্ধ করে লক করে দিল। তিশা ঘুরে তাকালো। কি হলো, দরজা বন্ধ করছো কেন? আবির কিছু বলল না। এক মুহূর্তে তার কাছে এসে তিশার মুখের সামনে ঝুঁকে পড়ল। তিশা কিছু বুঝে ওঠার আগেই আবির তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ সেই স্পর্শে তিশা যেন আগুন হয়ে উঠল, চোখ বড় হয়ে গেল, বুকের ভিতর ধক করে উঠল রাগ আর অপ্রস্তুততাই। তিশা জোরে ধাক্কা দিয়ে বলল, এই সাহস কিভাবে পাও? এবার বুঝলেন ওই দুষ্টুটা আসলে কি কি করতে পারে? আবিরের বাচ্চা, তোকে খুন করে ফেলবো আমি। ইস, কি বলেন? আমার তো এখনো কোনো বাচ্চাই হয়নি। আপনি আদরই তো করতে দেন না, বাচ্চা হবে কিভাবে? তিশার রাগ তখন আর ধরে রাখার জায়গা নেই। গাল লাল, চোখে আগুন, অথচ সেই রাগের মাঝেও অদ্ভুত এক অস্বস্তি আর লজ্জা মিশে আছে। তিশা এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল, বাচ্চা তোর বের করছি ফাজিল, বেশি পাকামি করিস না। আমি ভুলে যাইনি তুমি কে আর আমি কে। আপনি চৌধুরী বাড়ির মেয়ে, আর বাইরে যতই শক্ত হন, এখানে কিন্তু আপনি আমার বউ। সারাদিন সবাই আপনাকে যেভাবে দেখছিল আমার ভালো লাগছিল। ভালো লাগছিল মানে? আগে সবাই দেখতো চৌধুরী বাড়ির রাগী মেয়েকে, আজ দেখছে আমার বউকে শাড়িতে, লাজুক মুখে আমার পাশে দাঁড়িয়ে। আমি চাই না আপনি সব সময় শুধু রাগ দেখান। তিশা চুপ করে গেল। রাগটা একটু একটু করে গলে গেল ভেতরে, তবু সে মুখ শক্ত রেখে বলল, বেশি ভাবতে যেও না, আমি এখনো আগের তৃষাই আছি। থাকুন, কিন্তু মনে রাখবেন এই আগের তৃষার সাথেই আমি সারা জীবন থাকতে চাই। রুমের হালকা নীরবতা নেমে এলো। জানালার পর্দা নড়ছে বাতাসে। তিশা অন্যদিকে তাকালো, কিন্তু বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত আলোড়ন শুরু হয়ে গেছে, যেটা সে নিজেও মানতে চায় না। সে ধীরে ধীরে বলে উঠল, বেশি কথা বলো না, গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আদেশ পালন করা হলো ম্যাডাম বউ। আর তিশা জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। রাগের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে তাকে প্রশ্ন করতে লাগলো, এই বিয়েটা কি সত্যি শুধু জোরের, নাকি ভেতরে ভেতরে অন্য কিছু জন্ম নিচ্ছে? রুমটা তখন শান্ত, জানালার বাইরে রাত নেমেছে, দূরে ঝিঝি পোকার ডাক। তিশা বিছানার এক পাশে বসে মোবাইল স্ক্রল করছে। চোখে ক্লান্তি থাকলেও মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। দিনের সব কথা, আত্মীয়দের ফিসফাস, আবিরের দুষ্টামি, সব মিলিয়ে মাথাটা ভার হয়ে আছে তার। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হলো আবির। ভেজা চুল, গালে পানি ঝরছে, গায়ে হালকা পারফিউমের গন্ধ। তোয়ালে কাঁধে ফেলে সে তাকিয়ে দেখলো তিশা মন দিয়ে ফোনে কি যেন দেখছে। আবির ধীরে ধীরে এগিয়ে এসে কোনো কথা না বলে হঠাৎ করে তিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এই অপ্রত্যাশিত আচরণে তিশা চমকে উঠল। ফোন নামিয়ে অবাক চোখে নিচে তাকালো। এই কি করছো? রাতে ঘুমাতে পারি নাই, এখন আপনার কোলে এভাবেই ঘুমাবো। বেশি শখ নাকি? হ্যাঁ, বউয়ের আদর পাওয়ার শখ। তিশার বুকের ভেতর রাগের ঢেউ উঠল। সে হাত দিয়ে আবিরের কাঁধ ঠেলতে চেষ্টা করলো। সরো তো, মাথা নষ্ট করো না। ঘুমাতে দিন, না হলে কিন্তু বাসর করব। সব সময় এক নাটক করো কেন? এটাই তো আমার অস্ত্র ম্যাডাম, আপনাকে কথা শোনানোর একমাত্র উপায়। তিশা কিছু বলার আগেই আবির আরো কাছে সরে এলো। সে মাথা ঘুরিয়ে তিশার পেটের দিকে মুখ লুকিয়ে নিল, যেন দুনিয়ার সব শান্তি ওখানে পেয়ে গেছে। আবির হালকা গলায় বলল, আহ, এখানে কত শান্তি। আবির ওঠো বলছি, তোমার সাহস দিন দিন বাড়ছে। কিন্তু আবির তখন চোখ বন্ধ করে ফেলেছে। নিঃশ্বাস ধীরে, ঠোঁটে দুষ্ট হাসি। রাগ করবেন না, সারাদিন সবাই আপনার দিকে তাকিয়েছে, কথা বলেছে। আপনি ক্লান্ত,
আমি শুধু একটু কাছে থাকতে চাই। তিশা থমকে গেল, রাগের ভেতরও কথাগুলো কোথাও গেঁথে গেল। সে আর ধাক্কা দিল না, শুধু বিরক্ত গলেই বলল, নাটক কম করো, ঘুমাতে চাইলে ঠিক করে শুয়ে ঘুমাও। ঠিক আছে, কিন্তু আজ আপনার এভাবেই ঘুমাবো। রুমে ধীরে ধীরে নীরবতা নেমে এলো। তিশা জানালার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি আর শান্তি একসাথে কাজ করছে। যে মানুষটাকে সে সারাক্ষণ ধমক দেয়, সেই মানুষটাই এখন তার কাছে শিশুর মতো নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সে ফিসফিস করে বলল, পাগল একটা। আর আবির ঘুমের মধ্যেই হালকা হাসলো, যেন সেই কথাটাই তার সবচেয়ে বড় পাওয়া। রুমটা চুপচাপ, জানালার পর্দা নরম বাতাসে দুলছে। বাইরে রাতের অন্ধকার শান্ত। বিছানার একপাশে বসে থাকা তিশার চোখ ক্লান্ত, কিন্তু মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। আবির নিঃশব্দে তার কোলে শুয়ে পড়ে। প্রথমে তিশা অস্বস্তিতে বুক আটিয়ে চোখ নামিয়ে রাখলো। সে জানে আবির শুধু কাছাকাছি আসলেই তার রাগ আর অপ্রস্তুতি মিলিয়ে যায় না, কিন্তু অবশেষে কিছুটা ভেতরের উত্তেজনা আর অজানা আকর্ষণ তাকে আবিরের পাশে শুয়ে পড়তে বাধ্য করলো। আবির ধীরে ধীরে আরো কাছে সরে এলো, নিঃশব্দে তার গা জড়িয়ে তিশার কাঁধে মাথা রেখে একটু সময় থেমে থাকলো। তারপর হালকা করে তার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো, যেমন রাতের নীরবতা তাদের জন্য তৈরি করেছে একটা আলাদা দুনিয়া। তিশা কেঁপে উঠল, বুকের ভেতরটা একদম অস্থির। ঠোঁটের নিচে লুকানো রাগ, লজ্জা আর অজানা উত্তেজনা একসাথে গিলে ফেলতে চাইছে। সে হালকা হাত দিয়ে আবিরকে ঠেলতে চাইল। আবির এমন করো না। আবির চোখ বন্ধ করে হালকা হাসলো, যেন তিশাকে অস্বস্তিতে ফেলতে তার বেশি ভালো লাগে। কেন, নিজেকে সামলাতে পারছেন না নাকি? তিশা একটু থেমে গেল, বুক ধুকপুক করছে, চোখ লাজুক। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এত কথা বলো না, ঘুমাও। আবির ধীরে ধীরে মুখটা তার গলায় রেখে নিঃশ্বাস ধীর করলো। ঠোঁটের স্পর্শ হালকা, মৃদু, আর তিশার ভেতরে রাগটা কিছুটা গলে যেতে লাগলো। তিশার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, বুকের ভেতর অবসান আর উত্তেজনার মিলন ঘটছে। সে বুঝতে পারছে আবির শুধু দুষ্ট নয়, সে তার কাছে নিরাপদ আর কিছুটা অদ্ভুতভাবে শান্ত। আবির পুরো ঘুমের মধ্যে নিঃশব্দে তার কাছে শুয়ে রইল, গা জড়িয়ে নিদ্রার মতন শিথিল হয়ে গেছে। আর তিশা ধীরে ধীরে তার পাশে মাথা রাখলো। বুকের ভেতরে হঠাৎ উত্তেজনা আর দ্বন্দ্ব একেবারে মিলিয়ে গিয়ে নরম হয়ে গেল। নিশ্চিন্ত রাতের নীরবতা, দুজনেই ধীরে ধীরে শ্বাসের ছন্দ আর বিছানার মধ্যে এক ছোট্ট দুনিয়া, যেখানে শুধু তাদেরই স্থান। শেষ পর্যন্ত রাতের গভীরতা তাদের আলতো আলতো করে ঘুমে ডুবিয়ে নিল। তিশা একসময় আবিরের স্পর্শে নিঃশব্দে ঘুমিয়ে পড়ল, আর আবিরও শান্ত নিদ্রায় মিশে গেল, যেন এই রাতের সমস্ত দুষ্টামি, রাগ আর আনন্দ একসাথে মিলিয়ে গেছে। সকালের হালকা আলো রুমে ঢুকতে শুরু করেছে। জানালার পর্দা নরম বাতাসে দুলছে। বিছানার উপর শান্ত, আর একপাশে আবার দুষ্টামি ভরা দৃশ্য। আবির এখনো ঘুমের মতো চোখ খুলে আর কিছুটা মৃদু ঘুমের ভঙ্গিতে তিশার দিকে তাকাচ্ছে। তিশা উঠে বসলো, চোখে আগুন, মুখে রাগের চাপ, হাতে ফোন, কিন্তু মন পুরোপুরি নেই। তার সামনে শুয়ে আছে সে পিচ্ছি জামাই, যার দুষ্টামি সারা রাত শিথিল হয়নি। আবির সরো তো, ভার্সিটিতে যেতে হবে, আমার ক্লাস আছে। আবির ধীরে ধীরে চোখ খুলো, একপাশে মাথা রাখা, গা ঢেলে হেসে বলল, আর একটু পরে শোনা। আমি তোমার সোনা না। না, আপনি তো আমার সোনা, কলিজা। ওঠো তো, ফ্রেশ হব। আবির এক ধাপ এগিয়ে আসলো, তার হাত ধীরে ধীরে তিশার কাঁধে ছুঁয়ে গেল। ঠোঁটে কোণে হালকা হাসি, তারপর তিশার ঠোঁটে আলতো চুমু দিল। না যান, একটু আদর করি। তিশার চোখে আগুন জ্বলে উঠল, হাতে শক্তি নিয়ে ধাক্কা দিতে গেল, কিন্তু একটু সরাতেও পারল না। আবির বেশি বেশি হচ্ছে কিন্তু। কই, বেশি করেছি? চুমু ছাড়া তো কিছুই করি নাই। তিশার ভেতরের রাগ আর অস্বস্তি মিলিয়ে বুকে কেঁপে উঠল। এই ছেলের কথাতে তার শরীর কাঁপে। তোমার তো বেশি সাহস। আমার তো আরো অনেক কিছু করা উচিত জান, কিন্তু এখন সকাল, তাই একটু ধীরে করব। তিশা ঠোঁট চেপে তাকিয়ে আছে, রাগ, লজ্জা আর অজানা উত্তেজনার মিলন, কিন্তু ভেতরে কোথাও একটা হালকা হাসি গোপন হয়ে আছে। সকালের এই ক্ষণ তিশা আর আবিরের মধ্যে দুষ্টু আদর আর রাগের এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করলো। রুমটা ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠল, যেটা শুধু রাগ আর দুষ্টামি নয়, ভালোবাসার প্রথম নিঃশব্দ ইঙ্গিত। সকালের আলো আবার পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। রুমের নীরবতা ভেঙে দিয়েছে ঘড়ির টিকটিক। তিশা আর আবির দুজনেই একে অপরকে চেয়ে দেখলো, চোখে লাজুক রাগ, মুখে অদ্ভুত হাসি। ঘুম আর দুষ্টামির মাঝ থেকে উঠে তারা ধীরে ধীরে রেডি হয়ে নেমে এলো নিচে। ডাইনিং রুমে প্রবেশের সঙ্গে সঙ্গে আবিরের মা চমকে জিজ্ঞেস করলেন, কি রে, কই যাস তোরা এত সকালে? মা, ভার্সিটিতে ক্লাস আছে, যেতে হবে। তৃষা মাও যাবে নাকি?
মা, আমারও ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। তাহলে খেয়ে যা। ডাইনিং টেবিলে দুজনেই হালকা নাস্তা নিল। আবির এক চিমটি পাউরুটি কেটে মুখে দিল, তিশা এক চুমুক দুধ নিল। কথাবার্তা অনেকটা কম, কিন্তু চোখে চোখে অদ্ভুত মিলন। তিশা যে চৌধুরী বাড়ির একমাত্র বদরাগী মেয়ে, এখন খানিকটা ধীর, মুখে রাগ কিন্তু চোখে চেনা উষ্ণতা। আর আবির যে তার কাছে পিচ্ছি জামাই, চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে দুষ্টু হাসি দিচ্ছে। বাইরে হালকা বাতাস ভিজিয়ে গেছে জানালার কাজ, রোদ ও বাতাস মিলিয়ে দিচ্ছে পুরো বাড়ি কিছুটা উষ্ণতা। খাওয়ার পরে দুজনেই ব্যাগ কাঁধে নিয়ে রওনা হলো কলেজের পথে। তিশা অনার্স 3য় বর্ষের ছাত্রী, পড়াশোনায় নিয়মিত, দুষ্টামি কম, কিন্তু রাগের মাঝেও এক অদ্ভুত অহংকার আছে। আর আবির 1ম বর্ষের ছেলে, নতুন ক্লাস, নতুন কলেজ, কিন্তু সবসময় তিশার কাছে দুষ্টু, সাহসী আর মজার। কলেজের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দুজনের মধ্যেই দূরত্ব কমেছে। রাগ, দুষ্টামি আর হালকা হাসি মিলে তৈরি হচ্ছে নতুন বন্ধন, যা শুধু রাগ রোমাঞ্চ নয়, ভালোবাসার প্রথম নিঃশব্দ ছোঁয়া। তিশা আর আবির বাইরে বের হলো। রোদ এখন উষ্ণ, বাতাস হালকা, আর পথ ধরে দুষ্টু আবিরের দৃষ্টি শুধু তিশার দিকে। বাইকে উঠুন তো বউ। না, কেউ দেখে ফেললে সন্দেহ করবে। কি সন্দেহ করবে? আমরা তো স্বামী স্ত্রী। তিশার চোখে আগুন, সে চোখ কুঁচকে মুখে রাগের ছাপ দিয়ে বলল, তুমি কাউকে বলবে না যে আমাদের বিয়ে হয়েছে। কেন, কি সমস্যা বউ? বারণ করছি তাই। সবাই হাসবে, ভাববে আমি একটা জুনিয়র ছেলের বিয়ে করেছি। জুনিয়র তাই কি? সিনিয়রের থেকে কি কম পারি নাকি? মার খাবে বাজে কথা বললে। আবির নীরব হেসে বাইকটার দিকে এগিয়ে গেল। তিশাকে জ্বালাতে তার অনেক ভালো লাগে। আচ্ছা, বাইকে উঠুন। না, বউ একবার বসুন তো। জোর করলে মাথা খারাপ হয়ে যাবে। আরে মাথা খারাপ হওয়ার কি আছে, বাইকে বসলেই মজা হবে। তিশার গালে লালিমা ছড়িয়ে গেল, চোখে রাগ কিন্তু কোথাও একটা হালকা হাসি লুকানো। অবশেষে সে হালকা করে বাইকে উঠল। বাইকে আবির দুষ্টু হেসে বাইক স্টার্ট দিল। রাস্তা ধরে বাইক চলতে চলতে হালকা বাতাস তিশার চুল নেড়ে দিচ্ছে, আর হাত তার আবিরের কাঁধে। রাগ আর লজ্জার মাঝেও দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে। বাইকের হালকা গতি, রাস্তার ধুলো মিশ্রিত বাতাস আর সূর্যের কোমল আলো, সব মিলিয়ে একটি নিখুঁত সকাল। তিশা সামান্য চুপচাপ বসে আছে, চোখে রাগ, মুখে অদ্ভুত আগ্রহ। আস্তে চালাও আবির। ধরে বসুন, তাই পড়বেন না। তিশা হাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরে, যেন তার রাগ আর অস্বস্তি মিলিয়ে আরাম পান। চালাও ফাজিল। এখন শান্তি লাগছে। বাইক চলতে চলতে তিশা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এসে নামলো। আবির হাসি চেপে ধরে বাইক থামালো। ঠিক তখনই আবিরের কিছু বন্ধু এগিয়ে এলো, চোখে কৌতূহল আর মুখে প্রশ্ন। কিরে ভাই, তৃষা আপুর সাথে কি করছিস? প্রেম করি বন্ধুরা। কি বললি? শালা, কিছুই না, একটু লিফট দিলাম। এত ভাবিস কেন? কোনো কিছুই না, এত ভাবিস না। তাই বল, আমরা তো আরো ভাবি তৃষা আপু কাউকে পাত্তা দেয় না, তাহলে তোর সাথে কেন? এত ভাবার দরকার নাই, যেটা হবে হবে। বন্ধুরা হেসে উঠল, আর আবির দুষ্টামি লুকিয়ে তিশার দিকে চোখ রাখলো। রাস্তা, বাতাস আর তাদের মধ্যে একটি অদ্ভুত মিশ্র রাগ, দুষ্টামি আর ছোট ছোট ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠেছে কলেজের ভিড়ে। শ্রেণীকক্ষে বসে তিশা একটু অস্থির, আজ যেন চেহারার আগুন একটু বেশি ফুটছে। 3 পিস আর হালকা মেকআপের মধ্যে তার রাগ আর সৌন্দর্য মিশে যাচ্ছে। ঠিক তখনই তার পাশে এলো বান্ধবী, চোখে মজা আর মুখে হাসি। কি রে তৃষা, তোকে এত সুন্দর লাগছে আজকে, একেবারে বউ বউ। তোর চোখের সমস্যা। গোপনে বিয়ে করিস নাই তো আবার? তিশার রাগ মিশে মুখে আগুন ফুটলো। সে ঘাড় সরিয়ে বান্ধবীর দিকে হালকা কটাক্ষ করে বলল, ফালতু কথা বলবি না। আরে আমি তো মজা করছি না, সত্যিই তোকে আজকে দেখে মনে হচ্ছে আহা আসলে সুন্দর লাগছে। তিশার চোখে আগুন, মুখে হালকা লজ্জা। সে চুপচাপ নিজের বইয়ে চোখ নামালো, যেন বান্ধবীর কথার দিকে না তাকাচ্ছে। তিশা নিজের মনে মনে বলল, বিয়ের কথা যদি বলি তাহলে তো সবাই হাসাহাসি করবে। বান্ধবী হেসে গেল, কিন্তু তিশার ভেতরের অস্বস্তি আর লাজুক উত্তেজনা বুঝতে পারল। সে জানে এই রাগী চৌধুরী মেয়ে রাগ দেখালো, ভেতরে অন্য এক মধুর অনুভূতি লুকিয়ে আছে। কলেজ করিডোরের হাওয়া হালকা, ছেলে মেয়েদের গর্জন আর হালকা শব্দে ভরা। লাঞ্চ টাইমের এই সময় সবাই একটু বিশ্রাম নিচ্ছে, কিছুটা নাস্তা খাচ্ছে। ঠিক তখনই দুষ্ট আবির তার দৃষ্টি সরাতে পারল না তিশার দিকে। আবির ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে দুষ্টু হাসি, হাতে বেগের চেন সামান্য তুলছে। চলুন খেয়ে নেই কিছু। তুমি যাও, এখানে ডিস্টার্ব করবে না। কিছুই করব না, চলুন লাঞ্চ করি। তিশার বান্ধবী পাশ থেকে হেসে উঠল, চোখে কৌতূহল, মুখে চমক, যেন সে এখন আবিরকে আশা করে নাই। কি রে তৃষা,
আবির এমনভাবে কথা বলছে মনে হচ্ছে তুই ওর বউ। বেচারা কতদিন ধরে তোর পিছনে ঘুরছে, এবার একটু পাত্তা দিয়ে দে তো। তিশা চোখ কুচকে বান্ধবীর দিকে তাকালো, মুখে রাগ কিন্তু ভেতরে হালকা লাজ। আবির হালকা হেসে বলল, আর পাত্তা দেওয়ার দরকার নেই, যা পাওয়ার পেয়ে গেছি। কি পেয়েছো? বলা যাবে না, পরে বলবো। তিশা কিছু বলতে পারল না। ভেতরে রাগ আর লজ্জা মিলিয়ে বুক কেঁপে উঠল, কিন্তু আবিরের দুষ্টু হাসি ও চোখে থাকা সেই অদ্ভুত উত্তেজনা তিশাকে হালকা করে ঘুরিয়ে দিল। লাঞ্চ টাইম শেষে কলেজের খোলা জায়গায় বান্ধবী ও তিশা হাঁটছে। হালকা হাওয়াই, রোদ আর গাছের ছায়া সব মিলিয়ে এক নিখুঁত পরিবেশ। আবির দৌড়ে এসে দুষ্টু হেসে বলল, চলুন তো, ক্ষুধা লাগছে। তুমি যাও, বিরক্ত করবে না। কি রে তৃষা, ও এমন করে কথা বলছে কেন? আরে চলুন না, খুব ক্ষুধা লাগছে। যাচ্ছি, বেশি কথা বলো না। কি রে তৃষা, আজ কি হলো? এতদিন তো পাত্তাই দিতি না, আজ ওর কথাতে খেতে যাচ্ছিস? আরে তেমন কিছু না, না গেলে মাথা খারাপ করবে তাই যাচ্ছি। আবির হালকা করে তিশার হাত ধরে টানতে লাগলো। বান্ধবী তা দেখে হা হয়ে গেল। চলেন একটু খেয়ে নিন। তিশা বাধ্য হয়ে হাঁটতে লাগলো, মুখে রাগ কিন্তু ভেতরে হালকা উত্তেজনা। বান্ধবী তাদের পাশে এলো, চোখে কৌতূহল। আজ একটু বেশি বেশি করছে মনে হয়। আবির, ঘটনা কি? না তেমন কিছু না। বুঝছেন আপু, মনে মনে আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। বান্ধবী হেসে উঠল, কিন্তু তিশা রেগে চোখে আগুন জ্বালালো, যেন এই কথা এখানে সহ্য করবে না। কুত্তা, তোকে ভালোবেসে আমার জুতা। আজ জুতা, কাল জুতার মালিক। বান্ধবী হেসে হাসতে হাসতে শেষ হয়ে গেল, মুখে কৌতুকের ছাপ, যেন এদের ঝগড়াতে আলাদা মজা আছে। তোদের জুটি টম অ্যান্ড জেরির মতো। মাঠে হাঁটতে হাঁটতে আবিরের দুষ্টু হাসি আর তিশার রাগী চোখের মিশ্রণ যেন সবার নজর কাড়ছে। রাগ আর দুষ্টামির মধ্যে এই ছোট্ট মুহূর্তেই তাদের কলেজের জীবনের নতুন অধ্যায়কে আরো মধুর করে তুলছে। ক্যান্টিনে ভিড়ে সবাই হইচই করছে, খাবারের গন্ধ, চামচ কাটলার শব্দ আর ছাত্রছাত্রীদের কফি চা খাওয়ার হট্টগোলের মাঝে আবির তার স্বাভাবিক দুষ্ট আত্মবিশ্বাস নিয়ে তিশার পাশে বসলো। আবির হেসে বলল, তোমরা যা খেতে চাও অর্ডার করো, আমি ইচ্ছে মতো খাবো। আবির, এত খেতে পারবে? আমি একা খাবো নাকি? আপনারাও তো খাবেন। খাবার চলে আসলো। তিশা কিছুটা রেখে কিন্তু বাধ্য হয়ে মুখে হাসি রেখে খেতে শুরু করলো। আবির কিছুই বললো না, শুধু দুষ্টু দৃষ্টিতে তাকিয়ে আছে। খাবার শেষে তিশা দাঁড়িয়ে বলল, তুই থাক, আমি একটু ওয়াশরুমে যাই। তিশা চলে গেল হাতের ব্যাগ নিয়ে। ক্যান্টিনে গুমট বাতাসে শুধু তাদের পদাচারণার শব্দ। তিশা ওয়াশরুম থেকে বের হলেই আবির তার দিকে এগিয়ে গেল। হঠাৎ তার হাত ধরে টেনে নিল ফাঁকা এক রুমে। কি হয়েছে, টানছো কেন আমাকে? আবির কিছু না বলে তিশার চোখে সরাসরি তাকালো, তারপর ধীরে ধীরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। কিছুক্ষণ পরে আবির ছেড়ে দিল, হালকা হেসে বলল, বউকে আদর করতে মন চাইছিল, তাই আদর করলাম। তিশার চোখ বড় হয়ে গেল, রাগ আর লজ্জা মিলিয়ে মুখে আগুন ফুটলো। সে রেগে চিৎকার করে বলল, এটা ভার্সিটি। আমার কি, বউকে আদর করছি, আর বাইরের কাউকে তো কিছু করছি না। তিশা কিছু বলতে পারলো না। হালকা রাগ আর লাজ আর আবিরের দুষ্টু হাসি মিলিয়ে তাদের মধ্যকার ছোট্ট বন্ধন আরো শক্ত হলো। ফাঁকা রুমের নীরবতায় শুধু তাদের দৃষ্টি আর নিঃশব্দ উত্তেজনা। ক্যান্টিন থেকে বের হওয়ার পর তিশা দ্রুত ক্লাসের দিকে হেঁটে চলে। হঠাৎ তার পাশে এগিয়ে এলো বান্ধবী, চোখে কৌতুক আর মুখে হাসির ছাপ। কি রে, তোর ঠোঁট ফুললো কিভাবে? তিশার চোখ কুঁচকে গেল, মুখে রাগের ছাপ আর লজ্জার অদ্ভুত মিশ্রণ। বাথরুমের দরজায় ধাক্কা খেয়েছি। দেখা চলবে না, দেখে মনে হচ্ছে কেউ কিস করেছে। কিন্তু তারপরেই ব্রেক টাইম শেষ হয়ে গেল। তিশা দ্রুত ক্লাসের দিকে এগোতে লাগলো। মনে মনে রাগ আর লাজের মিশ্রণ নিয়ে তিশা ভাবলো, আবিরের বাচ্চা কি করে আমার ঠোঁট ফুলিয়ে দিল। বাসায় গিয়ে তোকে দেখবো আবির। ক্লাসের শিক্ষকদের কণ্ঠস্বর এবং সহপাঠীদের চুপচাপ বসার মাঝে তিশার চোখে এখনও আগুন, ঠোঁটে হালকা দাগ আর আবিরের দুষ্টু হাসি যেন তার মনকে ব্যাকুল করে তুলছে। ক্লাস শেষ হলো, শিক্ষকের কণ্ঠস্বর মিলান হয়ে গেছে, সহপাঠীরা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জিনিসপত্র গুছাতে। তিশা বসা থেকে উঠে ধীরে ধীরে ব্যাগ হাতে ধরলো, ঠোঁটে হালকা ফুলে যাওয়ার আর দাগ। আবিরের দুষ্টু হাসির কথা এখনো তার মাথায় ঘুরছে। রাগ আর লাজ দুটির এক অদ্ভুত মিশ্রণ তার ভেতরে খেলা করছে। আবিরের বাচ্চা কিভাবে আমার এত কাছে আসে? বাসায় গেলে তো তোর বিচার করবো আবির। বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি পেরিয়ে বাইরে বের হলেই যেন এক অন্য দুনিয়া। হালকা হাওয়ায় তিশার চুলে একটু দুলে পড়ে, চোখে আগুন। সে দ্রুত পথ চলতে লাগলো, কিন্তু পা যেন হালকা আটকে যাচ্ছে। মনে হচ্ছে বান্ধবী হঠাৎ পাশের দিকে এগিয়ে গেল, চোখে কৌতূহল, মুখে হাসি। কি রে, এত তাড়া কিসের? তেমন কিছু না, একটু তাড়া আছে। এমন তাড়াহুড়ো করে ঠোঁটের 12টা বাজাইছিস, দেখে মনে হচ্ছে কেউ কিস করেছে।
তিশা চুপ করে থাকলো, মুখ লাল কিন্তু চোখে যেন অগ্নি স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। ভেতরে মন খেপেছে কিন্তু বাইরে সব স্বাভাবিক। ক্লাস শেষে সবাই চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ফাঁকা হতে হতে শান্ত। তিশা আর তার বান্ধবী পা মিলিয়ে হেঁটে চলল বাসার পথে। হাওয়া নরম, গাছপালা দুলছে আর সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে। বান্ধবী তিশার পাশে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রসিকতা করে, তারপর হেসে বিদায় নিল। তোর ঠোঁটটা দেখার পর আর কোনো তোকে দোষ দেওয়া যাচ্ছে না। চলো আমি যাই আগে। হ্যাঁ হ্যাঁ, চলে যা, আর এসব কথা বন্ধ কর। বান্ধবী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিশা বুকের ভেতর অদ্ভুত খালি এক জায়গা যেন ফাঁকা হয়ে গেল। ঠোঁটের হালকা ফুলে যাওয়া দাগ এখনো অদ্ভুতভাবে চামড়ায় অনুভূত। রাগ আর লাজ দুটোর মিশ্রণ তার ভেতরে উত্তেজনা সৃষ্টি করেছে। ঠিক তখনই আবির তার দুষ্টু দৃষ্টি আর অপ্রত্যাশিত উপস্থিতিতে হঠাৎ সামনে এসে দাঁড়ালো। উঠুন বাইকে, বাড়ি যাই এখন। কিস করলি কেন কুত্তা? আমার ঠোঁট ফুলে গেছে, তোর জন্য তো বান্ধবীর কাছে মিথ্যা বলতে হলো। তিশা রাগ আর লজ্জা একসঙ্গে ফুটে উঠেছে, চোখে আগুন, ঠোঁটে ছোট্ট চির। স্বামীর জন্য মিথ্যা বললে কিছু হয় না, চিন্তা করবেন না। কুত্তা, তোকে স্বামী মানলে তো কি ভাবছিস তুই? আবিরের দুষ্ট হাসি যেন তিশার রাগ আরো বাড়িয়ে দিয়েছে। সে জানে এখন শুধু কথা দিয়ে মানবে না, এবার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে বাড়ি গিয়ে বেশি বেশি আদর করব, এখন উঠুন। তিশা এক মুহূর্তে থেমে গেল, চোখে রাগ আর মুখে অদ্ভুত লাজ। তারপর মাথা হালকা ঝুঁকিয়ে ব্যাগ ধরে বাইকের দিকে এগিয়ে গেল। বাইকে বসার সঙ্গে সঙ্গে আবির হালকা দম নিল। তিশা পিছনে বসে ঠোঁটের দিকে চোখ রাখলো, এখনো লালচে দাগ দেখা যাচ্ছে। হাওয়ায় চুল উঠছে, চোখে আগুন, কিন্তু নিঃশ্বাসে আছে অদ্ভুত উত্তেজনা। শহরের রাস্তা, বাতাসে হালকা গরম, বাইকের শব্দ আর দুষ্টু হাসির মিশ্রণ। তাদের মধ্যে কোনো কথাই বেশি নয়, শুধু নিঃশব্দ উত্তেজনা, একে অপরের পাশে বসার অদ্ভুত আনন্দ। শেষমেশ তারা বাড়ি পৌঁছালো। বাইক থামলো, আবির হাত বাড়িয়ে তিশাকে নামতে সাহায্য করলো। এখন যা খুশি করুন, কিছু বলবো না। কুত্তা, বাড়ি গেলে দেখবি। ওরা দুজন বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো। বাড়ি পৌঁছাতেই আবিরের মা দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিল, তোমরা দুজন গোসল করে ফ্রেশ হয়ে নাও, গায়ে ধুলাবালি লেগে আছে। তিশার আবির এক ঝলক চোখে দেখলো একে অপরকে, তারপর চুপচাপ দ্রুত উপরের দিকে চলে গেল। দুজনেই উপরে উঠলো, ঘরে ঢুকলো। তিশার মনে হালকা লাজ আর রাগের অদ্ভুত মিশ্রণ। আবিরের চোখে দুষ্টু হাসি। আবির এক মুহূর্ত দরজা বন্ধ করে দিল। তিশার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে হালকা হেসে বলল, এবার কি করবে সোনা? এবার তো অনেক আদর করব। ছাড় কুত্তা। নো জান, এখন শুধু আদর। এরপর আবির হালকা তিশার ঠোঁটে হালকা চুম্বন করলো। তিশার রাগ মিশে লাগছে, মুখ লাল। সে লাজে চোখ নামিয়ে ফেলল, কিন্তু তবুও গায়ের উত্তেজনা আটকানো কঠিন। ধীরে ধীরে আবির তিশাকে কোলে তুলে বিছানায় বসালো। তার হাত ও দৃষ্টি তিশার কাছে, আর চোখে এক অদ্ভুত আদরের আগুন। এখন আর কিছু বলো না, শুধু আমি আদর করব। তিশা অদ্ভুত অনুভূতি মিশিয়ে কিছু বলতে পারল না। আবিরের নরম হাত তার কোমল চুম্বন আর হৃদয়কে এক অদ্ভুত উত্তেজনায় ভরিয়ে দিল। ঘরটি শান্ত, বাতাসে হালকা উত্তেজনা আর দুজনের নিঃশব্দ হাসি। তিশা রাগে মুখ লাল, চোখে আগুন, কিন্তু ভিতরে আনন্দের ঢেউ। আবির তিশাকে আরো কাছে টেনে নিল, তারপর তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তিশা হাঁপিয়ে উঠল। আবির তবুও তাকে ছাড়লো না, বরং তিশার জামা একটানে খুলে ফেলো। তিশা লজ্জায় চোখ বন্ধ করে দিল। আবির তিশাকে জড়িয়ে ধরে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজনে ভেসে গেল অন্য জগতে। কিছুক্ষণ পরে আবির তিশাকে বিছানায় বসিয়ে ছোট ছোট আদর করতে করতে তিশার গাল আর ঘ্রাণে নিজের দুষ্টু দৃষ্টি রাখছিল। আবির গলায় মুখ ডুবিয়ে চুম্বন করতে করতে বলে, আরে জান, এইটুকু আদরে এই অবস্থা, আর কত আদর করব দেখবে। তিশার চোখে রাগ আর লাজ, মুখে লালচে ছাপ, কিন্তু ভেতরে দমে না থাকা উত্তেজনা। সে হালকা আক্রোশে বলল, কুত্তা ছাড়, শরীর ব্যথা হয়ে গেছে। আবির হেসে তার গলায় আবার হালকা চুম্বন দিল, চোখে দুষ্টামি, কণ্ঠে কোমলতা। নো জান, এখন আর কিছু না, শুধু আমি আদর করব। আমার বউয়ের তো নাজেহাল অবস্থা। ছাড়ো এখন। এখন ছাড়ছি, কিন্তু রাতে আবার। তিশার চোখ বড় হয়ে তাকালো, মুখে লাল লজ্জা আর রাগের ছাপ। সে বলল, আমার কাছে আর আসলে দেখবি কি করি। কেন জান, আদর করবে নাকি?
তিশার রাগের প্রতিক্রিয়ায় সে হাতে থাকা বালিশ ছুঁড়ে মারল। আবির হেসে চুপচাপ সরে দাঁড়ালো, কিন্তু চোখে দুষ্ট হাসি, মনে এক অদ্ভুত আনন্দ। ঘরে সেই ছোট্ট উত্তেজনা, রাগ, লাজ আর দুষ্ট হাসি মিলিয়ে এক নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে গেল। দুজনের মধ্যে এখন শুধু আদর, খুনসুটি এবং এক অদ্ভুত রোমান্টিক বন্ধন। রাত নেমেছে ধীরে ধীরে। বাড়ির চারপাশে নীরবতা, জানালার বাইরে হালকা বাতাস বইছে। ডাইনিং টেবিলের উপর নরম আলো, চারিদিকে শান্ত পরিবেশ। তিশা চুপচাপ বসে আছে, চোখে আজকের দিনের ক্লান্তি আর মনের ভেতরে না বলা কষ্ট। আবির পাশে বসেও বারবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ আবিরের বাবা গলার স্বর পরিষ্কার করে কথা বলতে শুরু করলেন, কণ্ঠে দায়িত্ব আর চিন্তার ভার। আবির, তোমাদের বিয়েটা এবার ভালোভাবে দেওয়া উচিত। এভাবে হঠাৎ বিয়ে হলো, কেউ তো জানেই না। আবির ধীরে চেয়ারে হেলান দিল, মুখে গম্ভীরতার, চোখে বাস্তবতার ছাপ। সে ধীরে ধীরে বলল, বাবা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমাদের কারো হাত ছিল না এতে, পরিস্থিতি এমন করে দিয়েছে। আবিরের বাবা ছেলের দিকে গম্ভীরভাবে তাকালেন, কণ্ঠে অভিভাবকের দৃঢ়তা। যেভাবে হোক বিয়েটা তো হয়েছে, এবার সবাইকে জানানো দরকার। লুকিয়ে রাখা সম্পর্ক বেশি দিন টেকে না। কথার মাঝেই তার দৃষ্টি চলে গেল তিশার দিকে। তিশা চুপচাপ বসে আছে, আঙ্গুল দিয়ে কাপের কিনারা ঘোরাচ্ছে। তাছাড়া তৃষার বাড়িতেও তো ওকে ভুল বুঝছে, কেউ তো মনে হয় ওর সাথে যোগাযোগ করে না। কথাটা শুনেই তিশার বুকের ভেতর কেঁপে উঠল। সে ধীরে মাথা নিচু করে নিল, চোখ নামিয়ে ডাকলো, যেন চোখের জল কেউ না দেখে ফেলে। ঘরের নীরবতায় কয়েক সেকেন্ড যেন ভারী হয়ে গেল। আবির তিশার দিকে তাকালো, বুঝতে পারল কথাটা তার মনে কতটা লাগলো। একটু থেমে তিশা নিজেই কথা বলল, কণ্ঠ নরম, কিন্তু ভেতরে জমে থাকা অভিমান স্পষ্ট। যারা আমাকে ভুল বুঝে তাদের আমার দরকার নেই। কথাটা বলার সময় তার চোখ উঠল না, কিন্তু গলার ভেতরে চাপা কষ্ট ধরা পড়ল। আমি কাউকে জোর করে বোঝাতে চাই না যে নিজের মানুষ হয়ে আমাকে বিশ্বাস করে না, তাদের সাথে সম্পর্ক রাখার দরকারও নেই। আবির চুপ করে তার দিকে তাকিয়ে রইল, বুকের ভেতর অজানা টান। আবিরের বাবা একটু নরম হলেন, কণ্ঠে অভিভাবক সুলভ স্নেহ। মা, ভুল বোঝাবুঝি হলে তো ঠিক করার দায়িত্ব। পালিয়ে থাকলে কষ্ট বাড়ে। তুমি এখন আমাদের ঘরের মেয়ে। তিশা ধীরে মাথা তুলল, চোখে আবেগ কিন্তু আত্মসম্মানও স্পষ্ট, যেন সে এখন সবটা মানতে শিখেছে। আমি পালাচ্ছি না আঙ্কেল, আমি শুধু নিজের সম্মানটা বাঁচাতে চাই। কথাগুলো শুনে ঘরের পরিবেশ বদলে গেল। নীরবতার মাঝেও ভালোবাসা আর দায়িত্বের ছায়া ছড়িয়ে পড়ল। আবির ধীরে তিশার পাশে একটু এগিয়ে এলো, চোখে দৃঢ়তা। বাবা ঠিকই বলছে, তবে তৃষার পাশে আমি আছি। ওকে কেউ ভুল বুঝলে আগে আমাকে পার হতে হবে। তিশা এক ঝলক আবিরের দিকে তাকালো, চোখে রাগ নয় বরং অদ্ভুত ভরসা। রাত আরো গভীর হলো, কিন্তু সেই রাতে নীরবতায় তাদের ভেতরের সম্পর্ক আরো একটু শক্ত হয়ে গেল। ভুল বোঝাবুঝির মাঝেও জন্ম নিল নতুন দায়িত্ব, নতুন বন্ধন। রাত অনেক গভীর, বাড়ির চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। দূরের আকাশে মিলান আলো, বাতাসে শীতল ছোঁয়া। বারান্দার গ্রিলে ভর দিয়ে তিশা দাঁড়িয়ে আছে একা, চুল খোলা, চোখে অদ্ভুত শূন্যতা। বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন আজ হাওয়ার সঙ্গে ভেসে যেতে চাইছে। শহরের আলো নিচে ঝিকমিক করছে, কিন্তু তিশার চোখে কোনো আলো নেই। সে শুধু দূরে তাকিয়ে থাকে, নিজের ভেতরে কষ্টগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করে। ঠিক তখনই নিঃশব্দ পায়ে আবির এসে দাঁড়ালো তার পেছনে। কিছু না বলে ধীরে ধীরে তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরল। বুকের উষ্ণতা, হাতের শক্ত বন্ধন আর নিঃশব্দ ভালোবাসা একসাথে ছুঁয়ে গেল তিশার মন। আজ তিশা আর রাগ করল না, সে নিজেকে জড়িয়ে নিল সেই আলিঙ্গনের ভেতর। চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য। আবির তিশার চুলে মুখ ডুবিয়ে হালকা চুম্বন করতে করতে নরম স্বরে বলল, কি জান, মন খারাপ? তিশা ধীরে মাথা নাড়ালো, গলায় ক্লান্তি কিন্তু দৃঢ়তা। সে আজ আর রাগ না করে উত্তর দিল, না। আবির হালকা হেসে আরো কাছে টেনে নিল তাকে, কণ্ঠ বুঝে নেওয়ার নিশ্চয়তা। আমি জানি আপনার মন খারাপ, বাড়ির জন্য খারাপ লাগছে, তাই না? কথাটা শুনে তিশার বুকের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস উঠল। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, বাতাসে তার নিঃশ্বাস ভেসে গেল। তারপর ধীরে, শান্ত কিন্তু আত্মসম্মানী কণ্ঠে বলল, যারা আমাকে মনে রাখে নাই তাদের জন্য মন খারাপ হবে কেন? কথাটা বলার সময় তিশার চোখ জ্বলছিল না, বরং শান্ত আগুনের মতো স্থির ছিল। যে মানুষগুলো নিজের ইচ্ছায় আমাকে ভুলে গেছে তাদের জন্য কষ্ট পেলে সেটা নিজের অপমান করা। আবির আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে, বুকের ভেতর দিয়ে যেন ভরসা ঢেলে দিল। আপনি একা না যান, এখন আপনার একটা বাড়ি আছে, একটা মানুষ আছে, আমি। তিশা প্রথমবার হালকা হাসলো,
খুব ছোট, খুব নরম হাসি। বারান্দায় বাতাসে তাদের চুল দুলছে, শহরের আলোর নিচে জিকমিক করছে। আর দুজনের মাঝে জন্ম নিচ্ছে এক অদ্ভুত শান্তি। বারান্দার নরম বাতাসে তিশা আর আবির এখনো দাঁড়িয়ে। নিচে শহরের আলো ঝিকমিক করছে আর উপরে আকাশে অল্প অল্প মেঘ ভেসে যাচ্ছে। আবিরের হাত তিশার কোমরে আর তিশার চোখ দূরে অন্ধকারে স্থির, কিন্তু তার ভেতর যেন এক অন্য ঝড় বইছে। কিছুক্ষণ চুপ থাকার পর তিশা হঠাৎ গম্ভীর কণ্ঠে কথা বলল। কণ্ঠে ছিল না রাগ, ছিল চিন্তার ভার। আবির, সেদিন আমাদের যেভাবে বিয়ে হলো, ব্যাপারটা অদ্ভুত না? কথাটা শুনে আবির একটু চমকে উঠল। তিশার কণ্ঠে ভঙ্গি বদলে গেছে, বুঝে সে ধীরে সোজা হলো। একটু অদ্ভুত তো বটেই। আমার মনে হয় ব্যাপারটা এমনি হয়নি, যেন ইচ্ছে করেই সাজানো, কারো কোনো চক্রান্ত না তো? কথাটা শুনে আবিরের মুখের হাসি মিলিয়ে গেল। সে একটু থমকে গেল, তারপর শান্ত গলায় বলল, কি বলছেন আপনি? তা হবে কেন? আবির জানে সে নিজেও সেদিনের ঘটনা ভুলতে পারে না, তবু বাস্তবে আশ্রয় নিয়ে বলল, হয়তো অ্যাক্সিডেন্ট ছিল, পরিস্থিতি এমন বানিয়ে দিয়েছে। তিশা ধীরে ধীরে মাথা নেড়ে দিল, চোখে সন্দেহের আগুন, কিন্তু কণ্ঠ শান্ত। সে সবই অ্যাক্সিডেন্ট মানতে পারছে না। না আবির, আমার মনে হয় সবটাই সাজানো। কথাটা বলার পর সে আবার দূরে তাকালো, যেন অন্ধকারের ভেতর লুকানো কোনো সত্য খুঁজছে। বারান্দার নীরবতা নেমে এলো, শুধু বাতাসের শব্দ আর দুজনের নিঃশ্বাস। আবির তিশার দিকে তাকিয়ে রইল, তার বুকের ভেতর অজানা শঙ্কা। সে বুঝতে পারল তিশার মন শুধু ভালোবাসায় নয়, রহস্যের দিকেও হাঁটছে। বারান্দার নীরবতায় তিশার কথাগুলো এখনো বাতাসে ভাসছে। রাত গভীর, শহরের আলো নিচে ঝিলমিল করছে, আর তাদের দুজনের মাঝখানে জমে আছে এক অদ্ভুত টান। আবির হঠাৎ তিশাকে আরো কাছে টেনে নিল, দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে দিল, কণ্ঠে দুষ্টু কোমলতা। এসব বাদ দিন তো, এখন রাতের বেলা এসব বলে সময় নষ্ট করতে পারবো না। আসুন, আদর করব। তিশা হালকা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে চাইল, চোখে রাগের ঝিলিক, গলায় কড়া সুর। দরকারি কথার জন্য তোমার এসব ফালতু কথা বলো না আবির। কিন্তু আবির থামল না। সে তিশার আরো কাছে এসে তার গলায় মুখ ডুবিয়ে নরম নরম চুমু দিল, কণ্ঠে হাসি আর ভালোবাসার মিশেল। আদর করা ফালতু না সোনা, আদর করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কাজ। তিশার নিঃশ্বাস কেঁপে উঠল, রাগ থাকলেও শরীরটা আর শক্ত থাকলো না। আবির ধীরে তার মুখের কাছে এসে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। সময় যেন কয়েক সেকেন্ড থেমে গেল, বাতাসে শুধু দুজনের নিঃশ্বাস। তিশা কিছু বলতে পারল না, চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। আবির তখন তাকে আরো কাছে টেনে নিল, এক মুহূর্তে কোলে তুলে নিল তিশাকে। এই আবির, চুপ থাকুন, এখন শুধু আমার সাথে থাকবেন। সে তিশাকে কোলে করে ঘরের ভিতর নিয়ে এলো। নরম আলোয় ঘর ভরে আছে। ধীরে ধীরে বিছানার পাশে এসে তাকে বসিয়ে দিল। তিশার চোখে তখন আর শুধু রাগ নেই, আছে ভরসা, আছে অদ্ভুত শান্তি। আবির তার কপালে আলতো ছোঁয়া দিল, তারপর কানে কানে বলল, আজকে রাতটা শুধু আমাদের। জানালার বাইরে রাত আরো গভীর হয়, আর ঘরের ভেতর দুজনের সম্পর্ক আরো একটু কাছাকাছি চলে আসে। রাগের বাইরে, রহস্যের বাইরে, শুধু অনুভূতির ভেতরে। আলো নিভে আসে ধীরে ধীরে, তারা চলে যায় গভীর ভালোবাসায়। নতুন সকাল, জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ঘরের ভেতর। রাতের নীরবতার পর বাড়িটা আজ যেন আলাদা রকম শান্ত। রান্নাঘর থেকে নাস্তার গন্ধ ভেসে আসছে, ডাইনিং টেবিলে সবাই ধীরে ধীরে জড়ো হচ্ছে। তিশা চুপচাপ চেয়ারে বসে আছে, চোখে ঘুমের রেশ, মুখে নরম শান্ত ভাব। পাশে আবির বসে মাঝে মধ্যে তিশার দিকে তাকিয়ে হালকা হাসছে। এমন সময় আবিরের মা খাবার টেবিলে বসতে বসতে গলা পরিষ্কার করে কথা শুরু করলেন, কণ্ঠে আদরের দৃঢ়তা। আবির, আজ ভার্সিটি যাওয়ার দরকার নাই। কেন মা? আজ তৃষামাকে শপিং মলে নিয়ে যা, ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে আয়। নতুন বউ, নিজের পছন্দের কিছু তো লাগবেই। তিশা হঠাৎ লাজে মাথা নিচু করলো, মুখে হালকা হাসি, গলায় বিনয়। সে ভদ্রতার সাথে বলল, দরকার নাই মা, আমার তো আছে। মা হালকা হেসে তিশার দিকে তাকালেন, চোখে স্নেহ। সে আদুরে কণ্ঠে বলল, যতই থাক তবুও দরকার হয় মা। নিজের ঘরের বউ হলে নতুন করে কিছু নেওয়া লাগে, এটা শখ না, দায়িত্ব। তিশা কিছু বলতে গিয়েও আবার চুপ করে গেল। ভেতরে ভেতরে মায়ের কথাই অদ্ভুত ভালো লাগা। আবির মুচকি হেসে প্লেটে খাবার তুলতে তুলতে বলল, আচ্ছা মা, নিয়ে যাব, একটু পরে বের হব। ঠিক তখনই পাশে বসা আবিরের বোন মিনি চোখ বড় করে উঠে বসলো, মুখে দুষ্টু হাসি। ভাইয়া, আমিও যাব। আচ্ছা, রেডি হয়ে থাকিস, বেশি দেরি করব না। ইয়েস। টেবিল জুড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল। সকালের আলো
নাস্তার শব্দ আর পরিবারের উষ্ণতায় পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠল। তিশা চুপচাপ বসে আছে, কিন্তু বুকের ভেতর অদ্ভুত শান্তি। নিজের অজান্তে সে বুঝে যাচ্ছে এই বাড়িটা ধীরে ধীরে তার আপন হয়ে যাচ্ছে। আবির এক ঝলক তিশার দিকে তাকালো, চোখে দুষ্টু মায়া, আর তিশা লাজে চোখ নামিয়ে নিল। ঘরের ভেতর সকালবেলার আলো ছড়িয়ে পড়েছে। জানালার পাশে দাঁড়িয়ে তিশা আয়নার সামনে চুল গুছাচ্ছে। হালকা সাজ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। বাইরে যাওয়ার প্রস্তুতিতে তার ভেতরও এক অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছে। ঠিক তখনই নিঃশব্দে দরজা ঠেলে আবির ঢুকে পড়ল। এক ঝলকে তিশার দিকে তাকিয়ে থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে এসে হঠাৎ পিছন থেকে এসে তিশাকে জড়িয়ে ধরল। বুকের উষ্ণতায় তিশা একটু চমকে উঠল। আরে জান, সাজছো কেন? তোমাকে এমনিতেই পরি লাগছে, আবার সাজলে কেউ তুলে নিয়ে যাবে। তিশা আয়নার ভেতর আবিরের চোখে তাকালো, ঠোঁটে হালকা হাসি, গলায় খোঁচা। তাহলে কি কাজের বেডির মতো যাব? তাই চলো, তাহলে কেউ তাকাবে না। তিশা হঠাৎ ঘুরে গেল, চোখ বড়, গলায় ঝাঁজ। সে রেগে গলা উঁচিয়ে বলল, সরো বেয়াদব, রেডি হতে দাও। সে আবার আয়নার দিকে ফিরতে চাইলে আবির সুযোগ পেল। ধীরে এগিয়ে এসে তিশার মুখের কাছে ঝুঁকে পড়ল। তিশার ঠোঁটে আলতো করে চুমু দিতে দিতে নরম স্বরে বলল, জান, তোমাকে আদর করতে মন চাচ্ছে। তিশার নিঃশ্বাস আটকে গেল। সে আবিরকে হালকা ঠেলে দিল, চোখে রাগ কিন্তু গালে লাজ। এমন করলে কিন্তু আমি যাব না। আবির হেসে ফেল, তারপর হঠাৎ করে তিশার ঠোঁটে আরেকটা আদুরে চুমু দিয়ে তাকে ছেড়ে দিল। তিশা রাগী চোখে তাকিয়ে থাকলো, কিন্তু মুখের কোণে হাসি লুকাতে পারল না। আবির দরজার দিকে যেতে যেতে পেছনে ফিরে তাকালো। তাড়াতাড়ি রেডি হন, শপিং মলে আমার সাথে দুষ্টু বউ দরকার। দরজা বন্ধ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে তিশা নিজের ঠোঁটে হাত ছুঁয়ে নিল। রাগ আর লজ মিলিয়ে মুখে নরম হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর সিঁড়ির উপর হালকা শব্দ। তিশার মিনি একসাথে নিচে নামছে। তিশার পরনে হালকা রঙের ড্রেস, চুল খোলা, মুখে নরম লাজ। মিনি চোখে দুষ্টু হাসি, পরনে ফ্রেশ কালার জামা। ড্রয়িং রুমে বসে থাকা আবিরের মা হঠাৎ তাকিয়ে থমকে গেলেন, তারপর মুখ ভরে হাসলেন। মাশাল্লাহ, দুজনকেই পরি লাগছে। তিশা লাজে মাথা নিচু করলো। সে একটু লজ্জা পেয়েছে আজ। মিনি খুশিতে একটু ঘুরে দাঁড়ালো। সত্যি মা? একদম, এখন যাও, দেরি করো না। তিশার মিনি বাইরে যাওয়ার জন্য এগোলো। বাড়ির আঙ্গিনায় রোদ ঝলমল করছে, বাতাসে হালকা সতেজতা। গেটের সামনে দাঁড়িয়ে আছে আবির, পরনে ক্যাজুয়াল শার্ট, চোখে সেই পরিচিত দুষ্টু মায়া। দূর থেকে তিশাকে দেখে তার চোখ আটকে গেল। তার কাছে আসতেই আবির এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। ম্যাডামগণ প্লিজ। মিনি হেসে আগে উঠল, তারপর তিশা একটু লাজে গাড়িতে বসলো। আবির দরজা বন্ধ করে ড্রাইভারের সিটে গিয়ে উঠে পড়ল। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তার পাশে দোকান, গাছ, মানুষের ভিড় সব পিছনে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর বিশাল শপিং মলের সামনে গাড়ি থামলো। কাছের দেওয়ালে রোদ ঝিলমিল করছে। ভেতরে ঢুকতেই আলো, মানুষ, দোকানের শাড়ি, সব মিলিয়ে আলাদা এক জগৎ। তিশার মিনি দোকান থেকে দোকানে ঘুরছে। রঙিন ড্রেস, নরম কাপড়, ডিজাইনের ছড়াছড়ি। ভাবি, এটা দেখো। এইটার কালারটা সুন্দর। জান, এটা তোমার গায়ে পড়লে আরো সুন্দর লাগবে। তুমি তো সবই সুন্দর, বলো। কারণ তুমি সুন্দর। ভাইয়া আবার শুরু করলো। তারা একটার পর একটা ড্রেস পছন্দ করছে। লং ড্রেস, কুর্তি, ক্যাজুয়াল সেট, সবকিছুতেই তিশার চোখে আলাদা ঝিলিক। আবির নিজেও কয়েকটা তুলে দিল। এটা নাও, আর এইটা, এই কালারটা তোমার উপর পারফেক্ট। এত কিনলে মা বকা দিবে। বকা দিলেও আমি সামলাবো, আজ তোমার দিন। শপিং মলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের মধ্যে ছোট্ট ছোট্ট হাসি, খুনসুটি আর ভালোবাসার মুহূর্ত জমতে লাগলো। শপিং মলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে যেন সময় কেটে গেল। তিশার হাতে একের পর এক ব্যাগ, নতুন ড্রেস, নতুন কাপড়, নিচে পছন্দের রং। মিনির হাতেও কম নয়, হাসি আর উত্তেজনায় ভরা চোখ। শেষে তারা আবিরের মায়ের জন্য একটা সুন্দর শাড়ি পছন্দ করলো। হালকা রং, নরম কাপড়, মার্জিত ডিজাইন। ভাবি, এটা মায়ের গায়ে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এটা দেখলেই মা খুশি হবে। আজ তো তোমরা দুইজন রানী, কিনতেই থাকো। শপিং শেষ করে তিনজনই একটু ক্লান্ত, একটু খুশি। তাই মলের ভেতরের এক সুন্দর রেস্টুরেন্টে ঢুকে পড়ল তারা। ভেতরে নরম আলো, শান্ত মিউজিক, চারপাশে মানুষের গুঞ্জন। তারা জানালার পাশের টেবিলে বসলো। ওয়েটার এসে মেনু দিল। 3টা স্পেশাল প্লেটার, আর জুস আনেন। আমার জন্য চকলেট শেক। আর আমার জন্য লেমন জুস। ওকে ম্যাডাম। খাবারের অপেক্ষায় তারা গল্প করছিল। হঠাৎ আবিরের চোখ আটকে গেল দূরের এক টেবিলে বসা একজন লোকের উপর। লোকটার মুখ আবিরের কাছে অচেনা না। বুকের ভেতর হঠাৎ ধাক্কে খেলো। আবির ধীরে উঠে দাঁড়ালো, চোখ সরছে না লোকটার দিক থেকে।
আরে এই তো সেই লোক। কোন লোক? এই লোকটাই তো আমাকে তোমার ঘরে পাঠিয়েছিল, বলেছিল তুমি নাকি আমাকে ডাকছো। কথাটা শুনে তিশা চমকে উঠল, হাতের গ্লাস কেঁপে গেল। সে তো ভাবতে পারছে না আবার অতীতের সামনাসামনি হবে। কি বলছো? আবির আর দেরি করলো না, চেয়ার ঠেলে উঠে দৌড়ে গেল লোকটার দিকে, কিন্তু ততক্ষণে লোকটা ভিড়ের মধ্যে মিশে গেছে। রেস্টুরেন্টে দরজা খুলে বেরিয়ে গেল। আবির বাইরে তাকালো, এদিক ওদিক খুঁজলো, কিন্তু কাউকে পেল না। কিছুক্ষণ পর সে ফিরে এলো, মুখে হতাশা, চোখে আগুন। ভাইয়া পেলে? না, হারিয়ে গেছে। একে ধরতে পারলেই বোঝা যাবে কেন আমাকে তোমার ঘরে পাঠিয়েছিল। তিশার বুকের ভেতর কেমন করে উঠল, তার চোখে ভয় নয় বরং গভীর প্রশ্ন। তাহলে সেদিনের সবকিছু সত্যিই সাজানো ছিল? টেবিলের উপর খাবার এসে গেল, কিন্তু কারোরই আর ঠিক করে খেতে মন চাইল না। রেস্টুরেন্টের আলো, মানুষের শব্দ, সবকিছুর মাঝেও তিনজনের টেবিলে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। আজকের শপিং এর আনন্দের ভেতরেই ঢুকে পড়ল নতুন এক রহস্যকে ছিল সে লোক, আর কেনই বা সে আবিরকে তিশার ঘরে পাঠিয়েছিল। শপিং মল থেকে বের হতেই বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে এসেছে। কাচের দরজা পেরিয়ে বাইরে আসতেই হালকা বাতাস তিশার মুখে এসে লাগলো, কিন্তু মনটা কেন যেন ভারী হয়ে আছে। মিনির হাতে কয়েকটা শপিং ব্যাগ, আর আবির এক হাতে গাড়ির চাবি, অন্য হাতে তিশার হাত ধরে আছে। আবির একটু খেয়াল করেই বলল, তৃষা, কি হলো জান? এত চুপ কেন? জানি না, ভালো লাগছে না একটু। ভাবি এমন করলে চলবে? শপিং করলাম, মজা করলাম, আর তুমি এমন মন খারাপ করে রাখবে? মনটা কথা শুনছে না রে। গাড়ি চালাতে চালাতে আবির হঠাৎ ব্রেক চাপলো। সামনে একটা ফুচকা দোকান, রঙিন লাইট ঝুলছে, চারপাশে মানুষের ভিড়। আবির হেসে বলে, এই যে জান, ফুচকা খাও। ফুচকা খেলেই সব দুঃখ পালাই। ভালো লাগছে না আবির। আরে ভাবি চলো তো, ফুচকা না খেলে আমি কিন্তু ছাড়বো না, মন ভালো হয়ে যাবে, বিশ্বাস করো। তিশা না করে পারে না। তিনজন নেমে দাঁড়িয়ে দোকানের সামনে। ফুচকাওয়ালা হেসে বলে, ভাইয়া কয়টা দিব? আমার বউয়ের জন্য স্পেশাল বানাও, ঝাল মিষ্টি দুইটাই থাকবে। এই যে বেশি কথা বলো না। বউয়ের প্রশংসা করাই কি অপরাধ? ভাইয়া তুমি থামবে না জানি, আগে ফুচকা আসুক। ফুচকা হাতে পেয়ে তিশা একটা মুখে দিতে চোখ বড় হয়ে যায়। তিশা অবাক হয়ে বলে, আহা, ভালোই তো। দেখছো আমার কথা মিথ্যা হয় না। ভাবির মন এখন ঠিক হচ্ছে, আরেকটা খেলেই হাসি ফিরে আসবে। কিছুক্ষণ পর তিশার মুখে সত্যি হালকা হাসি ফুটে ওঠে। মনটা যেন একটু হালকা হয়ে যায়। তিশা ধীরে বলে, ভালো লাগছে এখন। মন খারাপ থাকলে আমাকে বলবে জান, আমি আছি তোমার জন্য। তিশা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে আবিরের দিকে, চোখে একটা নরম ভাব। তারপর তারা আবার গাড়িতে ওঠে। সন্ধ্যার আলো রাস্তার পেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে ঢুকতেই আবিরের মা বসার ঘরে অপেক্ষা করছিলেন। মা হেসে বলেন, আয় আয়, কি কি আনছিস দেখি। মা দেখো, ভাবির ড্রেসগুলো কত সুন্দর। তিশা একটা একটা করে বের করে দেখায়। লং ফ্রক, শাড়ি, কুর্তি। মা খুশি হয়ে বললেন, মাশাল্লাহ, আমার তৃষা যেটাই পরে সেটাই মানায়। তারপর তিশা আলাদা করে একটা প্যাকেট এগিয়ে দেয়। তিশা মুচকি হেসে বলে, মা, এটা আপনার জন্য। মা খুলতেই একটা সুন্দর শাড়ি। চোখ ভিজে যায়। মা আবেগে বললেন, আহা মা, আমার জন্য এত ভেবেছিস? আপনি তো আমার মা এখন, আমার তো নিজের মা নেই। আপনার জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আল্লাহ তোকে খুব সুখে রাখুক মা। আবির পাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে শান্তভাবে হাসে। আবির দুষ্টু গলায় বলল, দেখো মা, আমি কিন্তু শাড়িটা নিজে পছন্দ করেছি। তাই বুঝি? তাহলে তুইও ভালো জামাই হচ্ছিস ধীরে ধীরে। ভাইয়া আগে থেকে রোমান্টিক জামাই। ঘরে হালকা হাসির আমেজ ছড়িয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি, শপিং, ফুচকা, গল্প সব মিলিয়ে পরিবেশটা আবার উষ্ণ হয়ে ওঠে। রেস্টুরেন্টের সেই লোকটার কথা ধীরে ধীরে সবার মাথা থেকে সরে যায়। তিশা মনে মনে ভাবে, আজকের দিনটা ভালোভাবেই শেষ হোক। এই মেয়ের হাসিটাই তার সবচেয়ে বড় শান্তি। রুমে ঢুকতে সবাই ফ্রেশ হতে চলে গেল। তিশা, মিনি আর আবির নিজের রুমে চলে গেল। পানি আর সাবান ঘরটা ভরে দিল মৃদু গন্ধে, আর ঠান্ডা পানির স্পর্শে ক্লান্ত মনটা হালকা হয়ে গেল। ফ্রেশ হয়ে সবাই ডাইনিং রুমে নামে। রাতের ডিনার শুরু হলো। মৃদু আলো আর টেবিলে সাজানো খাবারের সুগন্ধ। সবাই হাসি ঠাট্টা করছে, আর আবিরের মা খুশির চোখে তিশার দিকে তাকাচ্ছেন। ডিনারের পর সবাই উঠে রুমে চলে আসে। তিশা নিজের রুমে দরজা খুলে ঢোকে, আর আবির ধীরে ধীরে পিছন থেকে এগিয়ে আসে। আবির মৃদু কণ্ঠে বলে, জান, তোমাকে যে শাড়িটা কিনে দিয়েছিলাম সেটা পরো তো। এত রাতে শাড়ি পরবো কেন আবির? জান, শুধু তোমাকে শাড়ি পরে দেখতে ইচ্ছে করছে, একটু পরো। না, এখন পরতে পারবো না। আবির ধীরে ধীরে তিশার পাশে এসে দাঁড়ায়। চুলে হাত বুলিয়ে দুষ্টু হাসি ছড়িয়ে বলে, তাহলে আমি পরিয়ে দেই সোনা। ফাজিল, আমি পরে আসছি।
কিছু সময় দেরি পরে তৃষা শাড়ি পরে বের হয়ে আসে। শাড়ির উজ্জ্বল রং আর হালকা হাসি সব মিলিয়ে আবিরের চোখের সামনে যেন স্বপ্নের ছবি। আবির মুগ্ধ হয়ে বলল, সোনা তুমি সত্যি যেন সত্যি পরি হয়ে উঠেছ। তৃষা লাজের চোখ ঝাপসা করে চুপচাপ আবিরের দিকে তাকিয়ে থাকে আর হালকা হাসি ভেসে আসে। আবির ধীরে ধীরে শাড়ির ফাঁক দিয়ে তার হাত স্পর্শ করে। আমার সোনা, এই রং, এই সাজ সবই তোমাকে সুন্দর বানিয়েছে। তৃষা কিছু না বলে শুধু মাথা নামিয়ে রাখে। হৃদয়ে হালকা উত্তেজনা আর লাজের মিলনে মনে হয় সময় থেমে গেছে। আবির দুষ্টু গলায় বলল, সোনা, জানি আজকের দিনটা আমাদের জন্য একদম পুরো। পুরো না, কিছু কিছু জিনিস এখনো আছে যা ঠিক করতে হবে। ঠিক আছে সোনা, ধীরে ধীরে সব ঠিক হবে। রুমের আলো কম, বাতাসে হালকা রোমান্টিক উষ্ণতা আর দুজনের মাঝে নীরব উত্তেজনা যেন পুরো রাতটাই উষ্ণ করে রেখেছে। সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত, আকাশ পরিষ্কার, বাতাস হালকা ঠান্ডা, কিন্তু তৃষার বুকের ভেতর যেন অজানা একটা অস্থিরতা কাজ করছিল। আবির বাইক বের করছিল আর তৃষা ধীরে ধীরে এসে পেছনে বসে। হেলমেট পরতে পরতে তৃষা বলল, আজ মনটা কেমন যেন লাগছে আবির। মন খারাপ করলে চলবে নাকি জান, ভার্সিটি আমাদের অপেক্ষা করছে। বাইক চলতে শুরু করলো। রাস্তার দুপাশ দিয়ে শহরে জেগে উঠেছে। হঠাৎ সামনে একটা লোককে দেখে আবিরের চোখ শক্ত হয়ে গেল। আবির ধীরে ধীরে বাইক এর স্পিড কমিয়ে পড়ল। তৃষা, ওই লোকটাকে দেখছো? এই তো সেই লোক যাকে মলে দেখেছিলে। আজ আর ছাড়বো না, ফলো করব। লোকটা হাঁটতে হাঁটতে একটা নামি রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেল। আবির দূরে বাইক থামালো। আবির নিচু স্বরে বলল, মুখ ঢেকে চলো, কেউ চিনবে না। দুজনেই স্কাপার মাস্ক দিয়ে মুখ ঢাকলো। বুকের ভেতর ধুকপুক শব্দ। ধীরে ধীরে রেস্টুরেন্টে ঢুকে পড়লো। ভেতরে ঢুকতে তারা একটা কর্নার টেবিলের দিকে তাকালো। আর ঠিক তখনই তৃষার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ওই টেবিলে বসে আছে তৃষার সৎমা। তৃষার চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। আবির তৃষার হাত শক্ত করে ধরলো। ওরা আড়ালে বসে পড়লো। কথা স্পষ্ট শোনা যাচ্ছে। লোকটা নিচু গলায় বলছে, ম্যাডাম, আপনার কথা মতোই তো আমি সেদিন আবির নামে ছেলেটাকে তৃষা ম্যাডামের রুমে ঢুকিয়েছি, যাতে সবাই ভুল বোঝে। সেই জন্যই তো তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছি। সব ঠিকঠাক হয়েছে ম্যাডাম, এখন সবাই তৃষাকে খারাপ ভাবছে। ও আমার পথের কাঁটা ছিল। তৃষা থাকলে আমার সন্তান সম্পত্তি পেত না, তাই ওর বাবার চোখে ওকে খারাপ প্রমাণ করে দিয়েছি। এখন ওর বাবা ওর নামও শুনতে চায় না। তৃষার চোখ ভিজে উঠল, শরীর কাঁপছে। বিশ্বাস আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। আবির ফিস করে বলল, তৃষা, সবটাই পরিকল্পনা ছিল। আমার নিজের ঘরের মানুষ আমাকে শেষ করে দিতে চেয়েছে। আবির তৃষার হাত আরো শক্ত করে ধরল। ওকে কাছে নিয়ে এসে ভরসা দিতে লাগলো। জান, ভয় পেও না, এখন সত্য আমাদের হাতে। আবির, এবার আমি চুপ থাকবো না। তার চোখে তখন আর দুর্বলতা নেই, আছে আগুন, কষ্ট আর ন্যায়ের দাবি। রেস্টুরেন্টের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের সামনে খুলে গেল এক ভয়ঙ্কর সত্যের দরজা। রেস্টুরেন্টের বাতাস তখনও ভারী, কিন্তু আবির আর তৃষা দুজনেই দৃঢ়। আবির ফোন বের করলো। তুমি চিন্তা করো না, এই মুহূর্তে পুলিশকে কল দিচ্ছি। সব শেষ, আজ শেষ করে ছাড়বো। তৃষা ফোন বের করলো। বাবাকে ফোন লাগালো সাথে সাথেই। বাবা রিসিভ করে বলল, কি হয়েছে তৃষা? বাবা এখনই আসুন, এখানে সত্য বের করব। কিসের সত্যি? আসলে দেখতে পারবেন। অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে গেল পুলিশ। তৃষার বাবা গাড়ি থেকে নেমে এসে এগিয়ে এলো। তৃষা এক দৌড়ে এগিয়ে দাঁড়ালো। তার চোখে এখন কণ্ঠে দৃঢ়তা। সৎমা তখন অবাক। তৃষা, তুমি এখানে? আমার সাথে এমনটা কেন করছেন? আমি তো আপনাকে মায়ের মতন মনে করেছি। সৎমা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর সবটা লুকাতে চেয়ে অস্বস্তিকর ভাবে বলল, আমি কিছু করিনি। মিথ্যা বলার সুযোগ নেই, সব ভিডিও আমার ফোনে আছে। তার হাতের ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে একটু আগে সব ঘটনা, সমস্ত পরিকল্পনা, সমস্ত কথা। সৎমায়ের চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে লাগলো, শব্দ হারিয়ে গেল। অল্প কিছুক্ষণ থেমে সে সোনালি গলায় স্বীকার করলো, হ্যাঁ, আমি করেছি। আমি চেয়েছিলাম তৃষাকে সরিয়ে দিতে, যাতে আমার সন্তান সম্পত্তি পায়। তৃষার চোখের আগুন আরো জ্বলে উঠল। তার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বের হলো। আবির হাত শক্ত করে ধরল তৃষার। সব শেষ, সত্য সামনে। তৃষার বাবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। বিশ্বাস, ক্রোধ, অবিশ্বাস সব মিলিয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তৃষা কম্পিত হেসে বলল, আজ বুঝলাম সত্য কখনো হারায় না। জান, আর ভয় করবে না।
আর কেউ তোমার উপর অন্যায়ের ছায়া ফেলতে পারবে না। রেস্টুরেন্টের ভেতর তখন নিস্তব্ধতা নেমে এসেছে। চারপাশে মানুষ থাকলেও তিশা, তার বাবা, সৎমা আর পুলিশের মাঝখানে যেন আলাদা এক পৃথিবী তৈরি হয়েছে। তিশার বাবা হঠাৎ ফেটে পড়লেন, চোখ লাল, কণ্ঠ কাঁপছে, গলার শিরা ফুলে উঠেছে। তিশার বাবা চিৎকার করে বলেন, তোমার এত বড় সাহস আমার মেয়েকে খারাপ বানিয়ে আমার কাছ থেকে দূরে রেখেছ? তিনি আঙ্গুল তুলে সৎমায়ের দিকে এগোলেন। তিশার বাবা আরো জোরে বলেন, যে মেয়েকে আমি বুকের ধন মনে করতাম তাকে নিয়ে তুমি ষড়যন্ত্র করেছ। তোমাকে বাকিটা জীবন জেলেই কাটাতে হবে। সৎমায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে পানি, কণ্ঠে ভাঙ্গন। সৎমা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। ক্ষমা কখনোই না। আমার মেয়েকে যে কষ্ট দিয়েছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে। অফিসার, ওদের নিয়ে যান। পুলিশ সৎমা আর লোকটাকে ধরে নিয়ে যেতে লাগলো। সৎমা পেছনে ফিরে তাকালো, চোখে অনুশোচনা আর ভয়। রেস্টুরেন্টের দরজা বন্ধ হয়ে গেল, চারপাশ আবার নিস্তব্ধ। তিশার বাবা তখন হঠাৎ ভেঙে পড়লেন, তার শক্ত শরীর কেঁপে উঠল। তিনি তিশার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। তিশার বাবা ভাঙ্গা গলায় বলেন, মা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে চিনতে পারি নাই। তোমার দোষ নাই বাবা, তোমাকে যেমন দেখানো হয়েছিল তুমি তেমনই দেখেছো। তিশার বাবা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। মনে হলো বহুদিনে বোঝা নেমে গেছে। আবি দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল, তার চোখেও অদ্ভুত শান্তি। আজ সত্য জয়ী হয়েছে, ভাঙ্গা সম্পর্ক আবার জোড়া লাগছে। রেস্টুরেন্টের আলো ধীরে ধীরে নরম হয়ে এলো। তিশার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়ে নতুন সকালে শুরু হলো। এক সপ্তাহ পরে সব দুঃখ, সব ভুল বোঝাবুঝি আর অন্ধকার পেছনে ফেলে আজ নতুন আলো নিয়ে এসেছে তাদের জীবনে। আজ আবার ধুমধাম করে বিয়ে হয়েছে তিশার আবিরের। ঢোলে শব্দ, ফুলের গন্ধ, আলোর ভরা বাড়ি আর সবার মুখে হাসি। আজ আর কোনো চক্রান্ত নেই, আজ শুধু ভালোবাসা। বাসর ঘরটা সাজানো গোলাপ আর সাদা ফুলে। মাঝখানে বসে আছে তিশা, লাল শাড়ি, হালকা গহনা, চোখে শান্ত হাসি। আজ সে শুধু কারোর স্ত্রী না, সে সুখী এক নারী। দরজা আস্তে করে খুলল। আবির ভেতরে ঢুকলো, চোখে মুগ্ধতা, মুখে দুষ্ট হাসি। আবির হেসে বলল, কি কপাল আমার, এক বউকে দুইবার বিয়ে করলাম। তোমার ভাগ্য ভালো বলেই তো পেরেছো। কেমন লাগছে ম্যাডাম? আজ আমি খুব খুশি। আগের বার তো খুব রেগেছিলে। তখন তোমাকে মানতে পারছিলাম না, আর এখন তোমাকে ভালোবাসি। আবিরের বুক ভরে গেল। সে তিশাকে কাছে টেনে নিল। আবির আলতো করে ঠোঁটে চুমু দিয়ে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি তৃষা। তিশার চোখ বন্ধ হয়ে এলো। আবির ধীরে তার কপালে, গালে, ঠোঁটে আদুরে ছোঁয়া দিল। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার নীরবতায়। বাইরে তখন চাঁদ উঠেছে। ভিতরে দুটো হৃদয় একসাথে নতুন জীবন শুরু করছে। ভুল, কষ্ট, ষড়যন্ত্র সব পেছনে পড়ে রইল। শুরু হলো তাদের সত্যিকারের সংসার, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে আর একসাথে থাকার অঙ্গীকার দিয়ে। ভালো থাকুক ভালোবাসা।